প্রিয় বন্ধুরা, এই গল্পটি কিন্তু খুব কষ্টের হতে চলেছে আর অনেক ইন্টারেস্টিংও আছে। আর সকলের কাছে অনুরোধ, কেউ স্ক্রিপ্ট না করে পুরো গল্পটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনবেন। আর হ্যাঁ, একটি ভিডিও বানাতে কিন্তু আমাদের অনেক কষ্ট করতে হয়, তাই সকলের কাছে আবারও অনুরোধ, এই ভিডিওটি একটি লাইক দিয়ে সকলের চ্যানেলটি একটি করে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন গল্পটি শুরু করা যাক। বধূ বেশে লাল টুকটুকি শাড়ি পরে খাটের উপরে বসে আছে আরোহী। সারা বাড়ি ঝাড়বাতি দিয়ে এবং নানান রকমের ফুল দিয়ে অনেক সুন্দর করে সাজানো হয়েছে। আরোহী আজ খুব খুশি, কারণ আজকে তার ভালোবাসার মানুষের সাথে তার বিয়ে হচ্ছে। সারা বাড়ি আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশীতে ভরে আছে। সকলে আনন্দ ফুর্তি আর খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত। ওদিকে আরোহী বসে বসে ভাবছে কখন তার ভালোবাসার মানুষটি আসবে আর তাকে বিয়ে করবে। সকলের খাওয়া দাওয়া শেষ হলো, তারপর সকলের বরযাত্রী আসার জন্য অপেক্ষা করতে লাগলো। অপেক্ষার প্রহর যেন ক্রমশই বেড়ে চলেছে। সকলেই খুবই হাতির দেশ করে আছে যে কখন বরযাত্রী আসবে। এক পর্যায়ে বিকেল গড়িয়ে সন্ধে নামলো, কিন্তু বরযাত্রী আসার কোনো নামই নেই। ওদিকে আরোহীর বাবা প্রচন্ড টেনশন আর হতাশায় রয়েছে। কিছুক্ষণ পরপর ফোন করছে বরযাত্রীর লোকদের কাছে, কারণ যে বরযাত্রী কিনা দুপুরের পরপরই চলে আসার কথা, তারা কিনা এখনো আসছে না। ওদিকে সন্ধে গড়িয়ে রাত নেমে আসলো। এটা ভাবতে ভাবতে আরোহীর বাবা আরো হতাশা হয়ে পড়ল। এক পর্যায়ে ঘটক সাহেবকে পুরো বিষয়টা বলল। আসলে ঘটক সাহেবও বুঝতে পারছে না যে তাদের আসতে কেন এত দেরি হচ্ছে। আর ওদিকে তো আরোহীর মাথায় নানান প্রকার দুশ্চিন্তা ঘোরাফেরা করছে, কারণ যে ছেলেকে সে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে, সেই ছেলে আজ তাকে বিয়ে করতে এখনো আসছে না। এই মতো অবস্থায় আরোহীর বাবার ফোনে একটি আননোন নাম্বার থেকে কল আসে। কলটি রিসিভ করে কানে ধরতেই সে শুনতে পেল ফোনের ওপাশ থেকে তানভীরের বাবা বলছে, শুনুন, আমাদের ফোনে এতবার ফোন করে কোনো লাভ নেই, কারণ আমি কোনো চরিত্রহীন নষ্টা মেয়েকে আমার পুত্রবধূ হিসেবে কখনোই মেনে নিব না। তাই আজকে বরযাত্রী নিয়ে আপনাদের বাসায় আমরা যাইনি। আর হ্যাঁ, এটাও শুনে রাখুন, আপনার চরিত্রহীন মেয়েকে বিয়ে করিয়ে আমার ছেলের জীবনটাকে আমি নষ্ট করে দিতে পারবো না। সো আপনারা আর আমাদের সাথে কোনো প্রকার যোগাযোগ করার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু খুব খারাপ হবে। মেয়ের হবু শ্বশুরের মুখে এমন কথা শুনে আরোহীর বাবা ইতিমধ্যেই হিতাহিত জ্ঞানশূন্য হয়ে মাটিতে বসে পড়ল, আর তার হাত থেকে ফোনটি পড়ে গেল নিচে। এটা দেখে সকলে দৌড়ে এসে তাকে ধরলো, আইসি চেয়ারে নিয়ে গিয়ে বসালো। আসলে নিজের মেয়ে সম্পর্কে এরকম কথা শুনতে পেলে কোনো বাবাই আর ঠিক থাকতে পারে না। তারপর আরোহীর বাবা দৌড়ে গেল ঘরের মধ্যে আরোহীর কাছে, আর তাকে বলল, এই জন্যই কি তোকে এত বড় করেছি? আর একটা এরকম অঘটন তুই ঘটাতে পারলি কিভাবে? এভাবে তুই সকলের সামনে আমার মুখে চুনকালি মাখতে পারলি? তোর সাথে তাদের ছেলেকে আর তারা বিয়ে দিবে না। তানভীর তার বাবার কাছে সবকিছু বলে দিয়েছে। তুই কি করেছিস ওর সাথে? বাবার মুখে এরকম কথা শুনে আরোহী ঘোমটা দিয়ে মুখ ঢেকে কান্না করতে লাগলো। তো চলুন আগে আরোহীর পরিচয়টা আপনাদের দিয়ে নেই, তারপরে বাকি কথা বলি। আরও হয়েছিল বাবা মায়ের একমাত্র সন্তান। খুব ছোট বয়সে তার মা মারা যায়। মায়ের আদর ভালোবাসা ঠিকমতো তার কপালে জোটেনি। আরোহীর বাবা তাকে কোলে পিঠে করে মানুষ করেছে। আরোহীর বাবা ছিল একজন ব্যবসায়ী। গ্রামের বাজারে তার রয়েছে 3টি দোকান। মোটামুটি অনেক টাকা পয়সাওয়ালা লোক তিনি। তাই আরোহীর যখন যেটা চেয়েছে তার কোনো আবদারই অপূর্ণ রাখেনি তার বাবা। কখনো কোনোদিন তাকে কষ্ট দিয়ে কোনো কথা বলেনি বা কোনো কাজ করেনি। আরোহী ছিল ইন্টার ফার্স্ট ইয়ারের একজন ছাত্রী, আর তানভীর হলো তাদের ক্লাসমেট। তানভীরের বাবা মোটামুটি বৃত্তশালী লোক। আরোহী তানভীরকে অনেক ভালোবাসতো, কিন্তু তানভীর আরোহীকে কখনোই ভালোবাসেনি। সে শুধু আরোহীর সাথে ভালোবাসার মিথ্যে অভিনয় করে তার শরীরটাকে ভোগ করতে চেয়েছে। অনেকবার অনেক কৌশলে তানভীর আরোহীর কাছে আসার চেষ্টা করেছে, কিন্তু সে প্রত্যেকবারই ব্যর্থ হয়েছে। তাই এবার আরোহীকে বিয়ের কথা বলে তাদের বাড়িতে ঘটক পাঠিয়ে বিয়ের দিন তারিখ ও ঠিক করলো। আর বিয়ের ঠিক আগের দিন তানভীর আরোহীকে একটি জায়গায় ঘোরার কথা বলে নিয়ে গেল। সেখানে গিয়ে সে আরোহীকে অনেক বোঝালো এবং রাগ অভিমান করে আরোহীর দেহটাকে ভোগ করল। আসলে আরোহী প্রথমে রাজি না হলেও পরবর্তীতে সে আর কিছু করতে পারেনি।
কারণ সে জানতো আগামীকালকেই তানভীরের সাথে তার বিয়ে হবে, তাই সে আর তেমনভাবে তানভীরকে আটকায়নি। এবার তানভীর তার কাজ শেষ করে আরোহীকে বাড়িতে দিয়ে এসে চলে আসলো তাদের বাড়ি। আর সে তার বাবা সহ সবাইকে জানিয়ে দিল সে আরোহীকে বিয়ে করতে পারবে। তো এরপর বিয়ের দিন কি হলো তা তো আপনারা সকলেই ইতিমধ্যে জানেন। তো চলুন গল্পে ফিরি। এবার আরোহীর বাবা গ্রামের চেয়ারম্যান মেম্বার এবং যত মুরব্বীগণ আছে তাদের সবাইকে বাড়িতে ডেকে আনলো এবং চেয়ারম্যান সাহেব তানভীরের বাবাকে ফোন দিয়ে এখানে আসতে বলল। মোটামুটি একটা বিচারের সভা বসানো হয়েছে। আধা ঘন্টার মধ্যেই তানভীরের বাবা সেখানে উপস্থিত হলো। এবার চেয়ারম্যান মেম্বার এবং মুরব্বীদের সামনে আরোহীর বাবা বলল, আপনারা সবাই জানেন বিয়ের জন্য আমার মেয়ের হলুদের কাজটাও সম্পন্ন করেছি এবং এই বাড়িঘর সাজানো এত আয়োজন সব কিছুই করেছি। এখন বলে কিনা তারা তাদের ছেলেকে আমার মেয়ের সাথে বিয়ে দিবে না। আমার মা মরা মেয়েটা কোনো চাওয়া আমি কখনো অপূর্ণ রাখিনি। শুধুমাত্র এই ছেলেটার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিল বলে আমি এই বিয়েতে রাজি হয়েছি। তা না হলে কখনো এই ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিতাম না। এখন আপনারাই বলেন, এমতো অবস্থায় আমার মেয়ের যদি বিয়ে ভেঙে যায়, আমি কি আর কখনো ওকে বিয়ে দিতে পারবো? এই হারামজাদা ছেলে আমার মেয়ের ক্ষতি তো করলোই, সাথে আমার মান সম্মানটাও শেষ করে দিল। এটার আমি একটা উচিত বিচার চাই। মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, আমি হাত জোর করে বলছি, যেভাবেই হোক ওই ছেলেকে আনার ব্যবস্থা করেন আর আমার মেয়ের সাথে বিয়েটা দিন। তানভীরের বাবা সবকিছু শুনল, কিন্তু সে ছিল একটু অন্য রকমের লোক। তাই সে রাগান্বিত হয়ে আরোহীর বাবাকে বলল, এই মিয়া থামেন আপনি। আমার ছেলে যেটা ভালো মনে করেছে সেটাই করেছে। আর আপনার মেয়ে তো আগে থেকেই নষ্ট ছিল, তাকে আবার এখন কে নষ্ট করতে যাবে? তার চেয়ে আমি কি বলি শুনুন, এই নিন, এখানে 50,000 টাকা আছে, এটা আপনার মেয়ের ক্ষতিপূরণ হিসেবে রেখে দিন। আর এই বিষয়টাকে এখানেই ধামাচাপা দিন, তা না হলে কিন্তু আপনারই বিপদ। আশেপাশে যদি এই ঘটনা সকলে জানতে পারে তাহলে কিন্তু আপনার মেয়ের আর কখনো কোথাও বিয়ে দিতে পারবেন না। এমন সময় আরোহী ঘরের ভেতর থেকে বের হয়ে বারান্দায় এসে দাঁড়ালো। আর তাদের এসব কথাবার্তা শুনে প্রচণ্ড কান্না করতে লাগলো আর মনে মনে অনুশোচনা করতে লাগলো সেই ঘটনাটির কথা। তারপর বাড়ি ভর্তি মানুষের সামনে এরকম কথা শুনে আরোহীর বাবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। রাগে দুঃখে লজ্জায় সে আর সেখানে বসে থাকতে পারল না। সোজা চলে গেল আরোহীর কাছে, গিয়েই তার গলা চেপে ধরে বলল, আরে এই হারামজাদি মেয়ে, তুই কেমনে পারলি আমার মুখে এভাবে চুন কালি মাখাতে? এর আগে তুই মরে যেতে পারলি না? তোর চরিত্রে যে কলঙ্কের দাগ লেগেছে, এখন তোকে কে বিয়ে করবে? হায় আল্লাহ, এই দিন দেখার আগে আমার মরণ হলো না কেন? এখন বল, কে তোকে বিয়ে করবে? হ্যাঁ, কে বিয়ে করবে তোকে? আমি বিয়ে করব ওনাকে। আমি ওনাকে বিয়ে করব। হঠাৎ করে পেছন দিক থেকে এমন কথা শুনতে পেয়ে আরোহীর বাবা তো ইতিমধ্যে অবাক হয়ে তাকিয়ে দেখল তাদের গ্রামেরই একটি ছেলে। তো চলুন এই পর্যায়ে মিরাজের পরিচয়টা জেনে আসি। মিরাজ এই গ্রামেরই একটি অসহায় এতিম ছেলে। খুব ছোটবেলায় তার বাবা মা দুজনেই চলে যায় না ফেরার দেশে। আপন আত্মীয়ের কাছ থেকেই বড় হয়েছে সে। জীবনের প্রতিটি ক্ষেত্রে যুদ্ধ করে নিজের পড়ালেখাকে চালিয়ে গেছে। মিরাজ ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ালেখা করে। গ্রামের রাস্তার পাশে খুব ছোট্ট একটি চায়ের দোকান রয়েছে তার। বাবার রেখে যাওয়া ভিটের উপরে ছোট্ট একটি ঘর বানিয়ে একাই থাকেন সেখানে। তো চলুন এবার গল্পে ফিরি। আরোহীর বাবা তখন মিরাজের কাছে গেল আর মিরাজকে বলল, কি বলছো বাবা তুমি? সত্যি কি তুমি আমার মেয়েকে বিয়ে করবে? আসলে এত কিছু জানার পরেও তুমি কি আমার মেয়েকে নিয়ে সুখে থাকতে পারবে? হ্যাঁ আঙ্কেল, পারবো, কারণ আমি আরোহীকে ভালোবাসি। আমি হলাম সামান্য একটি গরিব এতিম ছেলে, তাই ভয় কখনো কোনো দিন এই কথা আরোহীকে বলতে পারিনি। আর ভালোবাসার মানুষ যেমনই হোক না কেন, সে আমার কাছে পবিত্র। তাই আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আরোহীকে বিয়ে করে আমার বাড়িতে নিয়ে যাব। আমি খেয়াল করলাম আরোহী আমার দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছে আর চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। এরপর আরোহীর বাবা আর কোনো কিছু বলতে পারল না তাকে। উপস্থিত সকল মুরব্বীগণের সামনে কাজী সাহেব তাকে দিয়ে তাদের দুজনের বিয়ের কাজ সম্পূর্ণ করে দিল। তারপর মিরাজ আরোহীকে নিয়ে তার ছোট কুঁড়ে ঘরে চৌকির উপরে বসতে বলল। তারপর দৌড়ে বাজারে গিয়ে কিছু কাগজের ফুল কিনে এনে নিজের হাতেই বাসঘরটা সাজাতে লাগলো। এবার আরোহী এটা দেখে খুবই রাগান্বিত দৃষ্টিতে মিরাজের দিকে তাকিয়ে রয়েছে। এরপর বাসর ঘর সাজানো শেষ হলো
এবার আরোহী বসে আছে সেখানে। তারপর মিরাজ যখন বাহির থেকে ঘরে এসে চৌকিতে বসতে যাবে তখনই আরোহী তাকে ধমক দিয়ে বলে, কি করতেছেন? যান ওই ঘরে। একটা মানুষ যখন বিপদে পড়ে সেই সুযোগটা নিয়ে কখনো এই ধরনের কাজ করতে হয় না। আপনি আমাকে যখন বিয়ের কথা বলেছিলেন, আমি আপনাকে তখন কি বলেছিলাম? আমি আপনাকে পছন্দ করি না, আপনার সাথে আমার কখনো যায় না। আপনি কেন এটা করলেন? আমি বলেছিলাম আমাকে বিয়ে করেননি, সেই সুযোগটাকে কাজে লাগিয়েছেন না? তুমি ভুল বুঝতেছো আমাকে। হ্যাঁ, এটা ঠিক আছে, আমি তোমাকে পছন্দ করি। তুমি আর তোমার বাবা এইভাবে সবার সামনে অপমানিত হচ্ছ এবং ছোট হচ্ছ, এটা আমি কখনো চাইনি। আমি চাইনি সমাজের মানুষের কাছে তোমার বাবার মান সম্মান নষ্ট হোক এবং তোমাকে সবাই কলঙ্কিত বলুক। চতুর্দিকে কত মানুষ, কে জানে কখন কোন বিপদ হয়ে যায়। তাই এই বিপদ থেকে উদ্ধার করার জন্য আমি এই কাজটা করেছি। আমি মনে হয় ভুল করে ফেলেছি। দেখো আরোহী, তোমার তো বয়স কম, একটু বড় হলেই সব কিছু বুঝবা। আমি মানছি আমি একজন সামান্য চায়ের দোকানদার। যাই হোক, বিয়েটা তো হয়েই গেছে, চলো তাহলে আমরা সংসারটা করি। কিসের সংসার? আমি আপনাকে বলেছি যে আমি সংসার করব? আমি আপনাকে বলেছি যে বিয়ে করব। হ্যাঁ, আমি এ সংসার মানি না। তাহলে সেখানেই মানা করে দিতে পারতে, বিয়েটা করলে কেন? আমি বিয়ে করছি? কখনো বিয়ে করতে চেয়েছি আপনাকে? আমার বাবার মুখের দিকে তাকিয়ে আমাকে বিয়েটা করতে হয়েছে, সমাজের দিকে তাকিয়ে আমাকে বিয়েটা করতে হয়েছে। আমার বাবা জোর করে আমাকে আপনার সাথে বিয়ে দিয়েছে। আমি তো বিয়ে করতে চাইনি। আর শোনেন, আমি এখন পড়াশোনা করতেছি। পড়াশোনা শেষ করে যখন চাকরি পাবো, আপনি আমাকে তালাক দিবেন। আর ততদিন পর্যন্ত আমি এই বাড়ির কোনো কাজ করতে পারবো না, আপনারও কোনো কাজ আমি করতে পারবো না। আর আরেকটা কথা, আপনি আমাকে কখনো স্পর্শ করতে পারবেন না, বরং স্বামীর অধিকার নিয়ে আমার কাছে আসতে পারবেন না। যদি আমার সাথে এমনটা করেন তাহলে আমি কিন্তু ফাঁসিতে ঝুলবো। আরোহীর মুখে এরকম কথা শুনে আমি আর ওর সামনে দাঁড়িয়ে থাকতে পারলাম না। বিছানা থেকে একটা বালিশ নিয়ে চলে গেলাম বারান্দায়। সেখানে একটি পাটি বিছিয়ে দিয়ে শুয়ে রইলাম। এমন সময় জানালা দিয়ে খেয়াল করলাম আরোহী অনেক জোরে জোরে কান্না করতেছে। আসলে ওকে এভাবে কান্না করতে দেখে আমার ভেতরটাও যে ফেটে যাচ্ছে, কিন্তু আমি যে নিরুপায়, কিছু করতে পারছি না। ওর পাশে গিয়ে যে ওকে সান্ত্বনা দেব সেটারও কোনো সুযোগ নেই। এভাবেই কেটে গেল রাত। পরদিন সকালে মেরাজ তার নতুন বউয়ের জন্য নিজের হাতে রুটি বানানো। রুটি বানানো প্রায় শেষ পর্যায়ে এমন সময় মিরাজ খেয়াল করলো আরোহী সবে মাত্র ঘুম থেকে উঠে বাইরে বের হচ্ছে। এটা দেখে মিরাজ আরোহীকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, তোমার ঘুম হয়েছে নাকি? কলেজ আছে না আজকে? হ্যাঁ, এই যে তোমার জন্য গরম গরম নাস্তা বানাচ্ছি। আসলে তুমি ডিম ভাজি খাও না পোচ খাও সেটা আমি জানি না, দুইভাবেই করেছি। তোমার যেটা ভালো লাগে সেটাই খাবে, চাইলে দুটো খেতে পারো, সমস্যা নেই। আরোহী মিরাজের মুখে এসব কথা শুনে খুব বিরক্ত বোধ করছে। বিরক্তিকর দৃষ্টিতে মিরাজের দিক থেকে মুখ সরিয়ে সোজা চলে যাচ্ছে টিউবওয়েলের কাছে। এমন সময় মিরাজ আরোহীর উদ্দেশ্যে বলে, বালতিতে পানি তুলে রেখেছি, তুমি চাইলে সেটা ব্যবহার করতে পারো। আর তোমার গোসল করার জন্য পানি তুলে রেখেছি। এরপর আরোহী ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজে যাওয়ার জন্য রেডি হয়। আর ওদিকে মিরাজ কোনো মতে দুটো রুটি খেয়ে চলে গেল তার ছোট দোকানটি খুলতে। দোকান খুলেই টুকটাক বেচাকেনা করতে লাগলো। সেখানে মিরাজের পরিচিত এক লোক বসে চা খাচ্ছিল। এমন সময় আরোহী মিরাজের দোকানের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল কলেজের দিকে, কিন্তু ভুল করেও একটি বারের জন্য মিরাজের দোকানের দিকে এবং মিরাজের দিকে ফিরে তাকায়নি সে। এটা দেখে সেই লোকটা মিরাজকে বলল, ভাই, ভাবি গেল না ওটা? আচ্ছা, তোমাদের কি ঝগড়া হয়েছে নাকি? তবে তোমার বউয়ের কিন্তু দেমাগ আছে। আসলে মেয়ে মানুষের এত দেমাগ থাকা ভালো না। মিরাজ তখন লোকটির কথা কোনো জবাব না দিয়ে তাকে তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে বলল। ওদিকে আরোহী কলেজে গিয়ে তার কলেজ করছে, আর ওদিকে মিরাজ দোকানে বেচাকেনা করছে। এভাবে কেটে যাচ্ছে দিন। বিকেলবেলা আরোহী কলেজ থেকে বাড়িতে চলে আসলো, আর ওদিকে নয়ন সন্ধ্যার দিকে তার দোকান বন্ধ করে বাড়িতে চলে আসলো। এসে রাতে খাবার জন্য রান্না বান্না করলো।
রান্না শেষ করে ঘরের বারান্দায় বসে আরোহী আর মিরাজ একসাথে খাবার খেতে লাগলো। খাবার খেতে খেতে মিরাজ আরোহীকে প্রশ্ন করলো, কলেজ কেমন হলো আজকের? হুম, ঠিকঠাক। না মানে বলতেছি, তোমার তো বিয়ে হয়েছে, আর তোমার বন্ধু বান্ধবীরা কিছু জিজ্ঞেস করেনি? কি জিজ্ঞেস করবে? আমাদের মাঝে কি কিছু আছে? আমি তো তোমাকে স্বামী হিসেবে মেনেই নিইনি, আর কিসের বিয়ে? আমি কি চেয়েছি তোমাকে বিয়ে করতে আর তোমার সাথে সংসার করতে? তুমি তো সুযোগের সদ্ব্যবহার করে আমাকে বিয়ে করেছো। আরোহী মিরাজকে এটি বলেই খাবার শেষ না করে উঠে চলে গেল সেখান থেকে। মিরাজ পেছন থেকে আরোহীকে ডাকলো, কিন্তু আরোহী তার কথার কোনো সাড়া না দিয়ে চুপটি করে বসে রইল ঘরের ভেতরে। এক পর্যায়ে মিরাজ খাবার শেষ করে ঘরের মধ্যে গেল। মিরাজকে ঘরের মধ্যে যেতে দেখে আরোহী রাগান্বিত হয়ে তাকে বলল, কি ব্যাপার? আপনি ঘরের মধ্যে আসছেন কেন? যান, বাইরে যান এক্ষুনি। কি ব্যাপার, তুমি এমন করতেছো কেন? আর হ্যাঁ, যাবো বারান্দায় একটু পরেই। আচ্ছা, তুমি আমার কথা শুনে এভাবে রাগ করে উঠে আসলে কেন? কোনো বিষয়ে কি তোমার মন খারাপ হয়েছে নাকি? আপনাকে বলে কোনো লাভ নেই। আপনার কি সেই মুরদ আছে নাকি যে আমাকে শহরে নিয়ে পড়ালেখা করাবেন? কত স্বপ্ন দেখেছিলাম যে শহরে বড় ভার্সিটিতে লেখাপড়া করব। আমার স্বপ্ন শুধু স্বপ্নই রয়ে গেল। সেটা হয়তো এই জীবনে আর কখনো পূরণ হবে না। আরোহীর এমন কথা শুনে মিরাজ তখন ঘর থেকে বেরিয়ে বারান্দায় এসে বসে পড়ল। আসলে আরোহীর যে ছেলের সাথে বিয়ে হওয়ার কথা ছিল, সেই ছেলেটাকে স্বপ্ন দেখাতো যে শহরের বড় ভার্সিটিতে তাকে পড়ালেখা করাবে। এবার মিরাজ ভাবতে লাগলো, যে করেই হোক না কেন তার বউয়ের এই স্বপ্নটি পূরণ করবেই। এসব চিন্তাভাবনা করতে করতে সেদিন রাতে মিরাজের চোখে আর ঘুম আসলো না। এটা শুধু ভাবতে লাগলো, যে করেই হোক তার বউকে সে ভার্সিটিতে পড়াবেই। এভাবে এক পর্যায়ে রাত কেটে ভোরের আলো ফুটলো। প্রতিদিনের ন্যায় আজকেও সকালে আরোহী নাস্তা করে তার কলেজে চলে গেল। আর ওদিকে মিরাজ তার ছোট্ট দোকানটি না খুলে চলে গেল তাদের গ্রামের একজন প্রতাপশালী লোকের কাছে। তার কাছে গিয়ে মিরাজ বলল, চাচা, আমি আমার বাবার যে ভিটে বাড়ি সেটা এবং আমাদের যে ছোট্ট মুদিখানার দোকান রয়েছে সেটা বিক্রি করতে চাই। কি বলছো এসব? তোমার কি মাথা ঠিক আছে? তোমার বাবার রেখে দেওয়া শেষ সম্বলটুকু তুমি বিক্রি করে দিতে চাও? আসলে বিষয়টা কি হয়েছে খুলে বলো তো আমাকে। তারপর মিরাজ পুরো বিষয়টি তাকে খুলে বলল। আসলে মিরাজ আরোহীকে অনেক বেশি ভালোবাসে, কিন্তু আরোহী তাকে এখনো স্বামী হিসেবে মেনে নেয়নি। তারপরে মিরাজের বিশ্বাস হয়তো কোনো না কোনো দিন আরোহী তাকে স্বামী হিসেবে মেনে নেবে। এই আশায় সে তার সকল ইচ্ছে এবং স্বপ্নকে পূরণ করবে। যাই হোক, এবার মিরাজ তাকে পুরো বিষয়টি খুলে বলার পর সে বলল, দেখো বাবা, তুমি যেহেতু সিদ্ধান্ত নিয়ে ফেলেছো যে সব কিছু বিক্রি করে শহরে চলে যাবে, কিন্তু তোমার হাতে এখনো সময় আছে। আর একটিবার ভেবে দেখো, কারণ যেই বউয়ের জন্য তুমি এত কিছু করবে, হয়তো কোনো একদিন এমন একটা সময় আসতে পারে যে তার জন্য তুমি এত কিছু করলে সেই কিনা তোমাকে রেখে অন্য একটি ছেলের সাথে চলে গেল। ভেবে দেখেছো তখন তোমার কি পরিস্থিতি হবে? এদিকে তোমার গ্রামের ভিটে বাড়ি হারাবে, আর ওদিকে তোমার বউ থাকবে না। তুমি এত শিক্ষিত ছেলে, এখন ভেবে দেখো তুমি কি করবে। আসলে চাচা, আমি সব কিছু ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত নিয়েছি, তাই আশা করব আপনাদের বিষয়ে আমাকে কোনো কিছু বলবেন না। ঠিক আছে, তুমি যেহেতু সব কিছু ভেবেই নিয়েছো, তাহলে তো আর কোনো কিছু বলার নেই। দাও তোমাদের বাড়ি এবং দোকানের দলিলপত্র সব কিছু আমাকে দাও। ভালো করে দেখে হিসাব নিকাশ করে বলি তুমি কত টাকা পাবে, আর সেটা তোমাকে দিয়ে দিব। এরপর মেয়েরা সেই লোকটির কাছে সমস্ত দলিলপত্র দিল এবং তার পাওনা টাকা বুঝে নিয়ে সেখান থেকে চলে গেল। বাড়িতে এসে মিরাজ অপেক্ষা করতে লাগলো আরোহীর জন্য। বিকেলের দিকে আরোহী কলেজ থেকে বাড়িতে ফিরল আর মিরাজ পুরো ব্যাপারটা আরোহীকে বলল। আরোহী, তুমি কালকেই কলেজ থেকে তোমার টিসিটা নিয়ে আসবে আর তোমার সকল ব্যাগপত্র গুছিয়ে নেবে। কেন হঠাৎ করে কলেজ থেকে টিসি আনবো কেন? আর ব্যাগপত্র গোছাবো মানে? কারণ পরশুদিন আমরা ঢাকা শহরে যাব, আর এখন থেকে সেখানে থাকব, আর তোমাকে শহরের সব থেকে বড় ভার্সিটিতে ভর্তি করে দেব। কি কি বলছো তুমি? আমি কি সত্যি এটা শুনছি? হ্যাঁ, তুমি সত্যিই শুনেছ, কারণ তোমার স্বপ্ন পূরণ করতে তো আমাকে হবেই, কারণ আমি তোমার স্বামী বলে কথা। আচ্ছা, তোমার তো নুন আনতে পান্তা ফুরোয়, তাহলে এত টাকা পয়সা কোথায় পেলে যে আমাকে নিয়ে শহরে চলে যাবে? সেটা জোগাড় করেছি কোনো একটা মাধ্যমে, এসব নিয়ে তোমার ভাবার দরকার নেই। এইসব নিয়ে
আমার ভেবে কোনো লাভ নেই, আমি শুধু শহরে গিয়ে থাকতে পারলেই হবে আর বড় ভার্সিটিতে পড়তে পারলেই হবে। আর ঠিক আছে, কালকে গিয়ে প্রিন্সিপালের কাছ থেকে টিসি নিয়ে আসবো আর এসেই সকল ব্যাগপত্র গুছিয়ে নিব। এর পরের দিন সকালে আরোহী চলে গেল তাদের কলেজে, গিয়ে প্রিন্সিপালের কাছে সবকিছু বলল এবং টিসি লেটার দিয়ে আসলো। এসে বাড়িতে এসে ব্যাগ গোছাতে ব্যস্ত হয়ে পড়ল। আর ওদিকে বিরাজ একা বসে কি সবকিছু ভাবতে লাগলো এবং নিজের মুদিখানার দোকানটাও শেষবারের মতো গিয়ে দেখে আসলো। এসে তাদের বাড়িটার দিকে অনেক ভালো করে চেয়ে দেখলো। সে যেন সারা রাত আর মিরাজের চোখে ঘুম আসলো না, কারণ নিজের বাবার রেখে যাওয়া ভিটে বাড়ি সে বিক্রি করে ফেলেছে। আর ওদিকে আরোহীর এটা ভাবতেই সারা রাত চোখে ঘুম আসলো না যে কালকে কখন যাবে ঢাকায় আর কখন ভর্তি হবে ভার্সিটিতে। তো যে কথা সেই কাজ, পরদিন সকাল সকাল বিরাজ আরোহীকে নিয়ে বেরিয়ে পড়লো ঢাকার উদ্দেশ্যে। প্রায় বেশ কয়েক ঘন্টা পর মিরাজ আর আরোহী ঢাকায় পৌঁছলো। ঢাকায় পৌঁছে বাস থেকে নেমে আরোহীকে নিয়ে একটি রিকশায় চড়ে চলে যাচ্ছি একটি বাসা খুঁজতে। রিকশায় যেতে যেতে আশেপাশে অনেক কিছুই খেয়াল করলাম, আর আরোহী দেখতে লাগলো কোথায় কোন বাড়ির সামনে টু লেট লেখা আছে। তবে আমি শুধু আরোহীকে দেখে চলেছি, ওর দিকে চেয়ে আছি এক দৃষ্টিতে। কত সুন্দর আমার বউয়ের চেহারাটা, কিন্তু ভিতরে আফসোস সে আমাকে স্বামী হিসেবে মেনে নেয়নি। ওর দিকে তাকিয়ে কথাগুলো ভাবছি। হঠাৎ একটি বাসার সামনে একটা টুলেট লেখা দেখে আরোহী রিক্সা মামাকে রিক্সা থামাতে বলল। তোর পরীক্ষা থেকে নেমে চলে গেলাম বাসার ভিতরে। বাসাটি সিলেটি ফ্ল্যাট বাসা। তারপর নিজেদের পরিচয়পত্র দিয়ে বাসাটি ভাড়া নিলাম এবং তারপর আরোহীকে সেখানে রেখে আমি প্রয়োজনীয় সকল জিনিসপত্র কিনতে গেলাম। সকল জিনিসপত্র কিনে এনে নিজের হাতে ঘরের সব কিছু গুছাতে লাগলাম। এভাবেই কেটে গেল আজকের দিনটি। পরদিন সকালে আরোহীকে নিয়ে ভার্সিটিতে ভর্তি করাতে গেলাম আর তাকে সেখানে ভর্তি করালাম। আমি তো অনেক খুশি, কারণ সে শহর এসেছে এবং ভার্সিটিতে ভর্তি হয়েছে। এরপর রাত্রিবেলা আরোহী যখন তার পড়ার টেবিলে বসে বসে পড়ছে আর পাশের ঘরে জানালা দিয়ে উকি মেরে মিরাজ তাকে দেখছে আর মনে অনেক তৃপ্তি অনুভব করতেছে, কারণ যে মিরাজ কিনা আরোহীকে অনেক ভালোবাসে আর আরোহীর স্বপ্ন পূরণের জন্য তাকে সে শহরে নিয়ে এসেছে। এরপর আরোহীর পড়ালেখা শেষ করে দুজনের রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে মিরাজ নাস্তা বানিয়ে আরও একে খাওয়ালো এবং ভার্সিটিতে পাঠালো। সকাল সকাল নাস্তা করে ভার্সিটিতে ঢুকতেই দেখতে পেলাম কিছু স্টুডেন্ট সাইডে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে এবং অনেক হাসি ঠাট্টা করে কথা বলছে। তাদেরকে দেখে মনে হলো তারা ফ্রেন্ড। এটা দেখে আমি দাঁড়িয়ে রইলাম। আসলে গ্রামের কলেজে কখনো এরকমভাবে তো ফ্রি মাইন্ডে বন্ধুত্ব দেখিনি, কারণ গ্রামে শুধু ছেলেরাই বন্ধুত্ব হয় আর এখানে ছেলে মেয়ে উভয়ের কাপড়ে বন্ধু হতে পারে। তো বিষয়টি দেখে আমার কাছে অনেক ভালো লাগলো। যাই হোক, এরপর চলে যাচ্ছি ভার্সিটির ভেতরে। কিছু দূর এগিয়ে গিয়ে একটা বেঞ্চের উপরে বসে রইলাম, কারণ ক্লাস শুরু হতে এখন অনেক সময় রয়েছে। ভার্সিটির ক্যাম্পাসে যে ছেলে মেয়েগুলো আড্ডা দিচ্ছিল সেখান থেকে একটি ছেলে আরোহীকে দেখে ক্রাশ খেলো আর তার পিছু নিতে শুরু করলো। ছেলেটি খেয়াল করলো আরোহী একটু দূরে গিয়ে একা একটি বেঞ্চে বসে রয়েছে। এটা দেখে ছেলেটি ভাবতে লাগলো, মেয়েটি কে হতে পারে? এর আগে তো আমাদের ভার্সিটিতে কখনো দেখিনি তাকে। আর মেয়েটির হাবভাব দেখে তো মনে হচ্ছে সে গ্রাম থেকে এসেছে। আচ্ছা, গ্রামেও কি এত সুন্দর মেয়ে আছে নাকি? ধুর, কী সব উল্টাপাল্টা চিন্তাভাবনা আসতেছে মাথায়। যাক, মেয়েটি যখন একা বসে আছে তো ওর সাথে গিয়ে পরিচিত হয়ে নেই। এরপর সাহস করে মেয়েটির সামনে গিয়ে বললাম, হাই, আমি রনি। আসসালামু আলাইকুম, আমি আরোহী। ওয়ালাইকুম আসসালাম, আমি রনি। তোমাকে তো এর আগে আমাদের ভার্সিটিতে দেখিনি। আচ্ছা, তুমি কি নতুন ভর্তি হয়েছো নাকি? না, তোমাকে কেমন জানি চেনা চেনা লাগতেছে তাই। আচ্ছা, তুমি কি উত্তরাতে থাকো? না না, আমি তো গ্রামে থাকতাম, ঢাকা শহরে আসছি পড়াশোনা করতে। ও আচ্ছা, নতুন আসছো। আচ্ছা, কোথায় উঠেছো? মহাখালী। ও আচ্ছা, আমার বাসা বনানীতে। বনানীতে কবরস্থান আছে না, ওইটার ঠিক পাশে আমার বাসা। আচ্ছা, আমরা তো মনে হয় সেম ইয়ারে পড়াশোনা করি। তাহলে তুমি চাইলে কিন্তু আমরা একসাথে ক্যাম্পাসে আসতে পারি। না মানে আমার যেহেতু বাইক আছে, সো তুমি চাইলে কিন্তু আমরা একসাথে আসতে পারি।
আর এতে তোমার টাইমটাও সেভ হবে। না মানে বলতেছি, তোমার টাইমটা সেভ হলে তুমি ক্যাম্পাসে এসে কিছু স্টাডি করতে পারবে আর তোমার অনেক হেল্প হবে। ঠিক আছে, আমি জানাবো। ওকে, ইউর উইশ। আল্লাহ হাফেজ। ছেলেটি চলে গেল সেখান থেকে। আর ওদিকে আরোহী বসে বসে ছেলেটির কথা ভাবছে। এর কিছুক্ষণ পর আরোহী চলে গেল ভার্সিটির ক্লাসরুমে এবং ক্লাস করতে লাগলো। এভাবে কেটে যাচ্ছে আজকের দিনটি। পরদিন সকালে আরোহী আবারও ভার্সিটির ক্যাম্পাসে চলে আসলো। তো 2-1 দিনের মাঝে আরোহীর কিছু বান্ধবী হয়েছে। দোয়া, রোহিত আর বান্ধবীদের সাথে কথা বলতে বলতে ভার্সিটির ভিতরে যাচ্ছি। এমন সময় পেছন থেকে রনি ডাক দিয়ে বলে, এই আরোহী, দাঁড়াও, এদিকে এসো। শোনো, হ্যাঁ বলো। তুমি রাসেল ভাইয়ের নোট পেয়েছো? না, পাইনি। আর রাসেল ভাই, এটা কে? আরে রাসেল ভাই আমাদের ক্যাম্পাসের ম্যাথ জিনিয়াস, পুরাই আগুন। ও আচ্ছা। দাঁড়াও দাঁড়াও 1 মিনিট। এই নাও, এটা পড়লে তুমি বুঝবা। এটা আমার জন্য? হ্যাঁ, তোমার জন্য। কেন দিতে পারি না? তোমাকে অসংখ্য ধন্যবাদ রনি। তুমি আমাকে অনেক হেল্প করো। সকালে বাইকে করে নিয়ে আসা, আবার এখন ম্যাথ নোট দিচ্ছ। আরে এত ধন্যবাদ দেবার কিছুই নেই, এটা তো আমার কর্তব্য। আর আমরা তো ক্লাসমেট, তাই না? একসাথে ক্লাস করব, নোট শেয়ার করব, গ্রুপ স্টাডি করব, এটাই তো স্বাভাবিক। আচ্ছা যাই হোক, আমি কি তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেতে পারি? অবশ্যই, কেন না? এই যে নাও। এরপর তারা দুজনে আরো কিছুক্ষণ কথা বলতে লাগলো এবং একটু পর ভার্সিটির ভেতরে চলে গেল। আর ওদিকে মিরাজ অচেনা শহরে এসেছে। এখন কি করবে তা বুঝে উঠতে পারছে না। কারণ যে করেই হোক একটা কাজ, যে কোনো একটি ব্যবসা বা করে তাকে ঘর ভাড়া টাকা এবং সংসারের খরচ এবং আরোহীর ভার্সিটির ফি চালাতে হবে। তাই সে চিন্তা করলো তার কাছে যে টাকাগুলো রয়েছে সেখান থেকে কিছু টাকা দিয়ে সে একটি ব্যবসা করবে। আসলে অচেনা শহর, অচেনা জায়গা, কোথায় কি ব্যবসা করবে তা বুঝতে পারছে না। হঠাৎ তার খেয়ালে আসলো ছোট্ট কিছু একটা দিয়ে শুরু করি। তারপর মিরাজ রাস্তার ধারে একটি টেবিল আর টুল নিয়ে বসে ফ্লেক্সিলোডের ব্যবসা শুরু করলো। কারণ তার কাছে যে টাকাগুলো রয়েছে সেগুলো যদি সে বসে বসে খায় তাহলে মাত্র কয়েক মাসেই সবকিছু শেষ হয়ে যাবে। তাই সেই ব্যবসাটি শুরু করলো। কিন্তু সারাদিনে তেমন কোনো কাস্টমার তার কাছে আসছে না। আসলে সে তাদের বাসার সামনেই ব্যবসা শুরু করেছিল। তারপর সে চিন্তা করলো এখানে বসে কোনো কাজ হবে না। তারপর মিরাজ চেয়ার টেবিল নিয়ে একটি ব্যস্ততম রাস্তায় গিয়ে বসলো। মোটামুটি অনেক লোকজন এসে তার কাছ থেকে বিকাশে টাকা তুললো এবং ফ্লেক্সি করালো। এভাবে মোটামুটিভাবে ভালোই চলছিল তার ব্যবসাটি। হঠাৎ একদিন সেই ফুট বাদ দিয়ে ম্যাজিস্ট্রেট যাচ্ছিল, তার চোখে পড়ল সেই দোকানগুলি। আসলে শহরের এই রাস্তাটির অর্ধেকটা আটকে অনেক দোকান বসেছে। তারপর একদিন মিরাজ চেয়ার টেবিল নিয়ে সেখান থেকে বসে তার কাজ করতে লাগলো। এমন সময় কিছু পুলিশ এসে তাদের দোকানপাট সবকিছু সেখান থেকে উঠিয়ে দিল। এটা দেখে মিরাজ কোনো মতে তার টেবিলটি আর চারটি নিয়ে দৌড়ে পালালো সেখান থেকে। তারপর বাসায় এসে মিরাজ ভাবতে লাগলো, এভাবে কোনো কিছু করা যাবে না। একটি নিরাপদ জায়গায় দেখে গ্রামে আমার যে চায়ের দোকানটি ছিল সেরকম একটি দোকান দেওয়ার চেষ্টা করি। তারপর মিরাজ সামনের বাজারে একটি ছোট্ট চায়ের দোকান দিল। মোটামুটি ভালোই বেচাকেনা করতো সে। এভাবে চলে গেল প্রায় কয়েকদিন। আসলে তার দোকানটি ছিল সরকারি জায়গার ওপরে। একদিন সকালে মিরাজ দোকান খুলতে যাবে, তখন গিয়ে যা দেখলো তা দেখে তো তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। মিরাজ দেখতে পেল সরকারি লোকজন বুলডোজার নিয়ে তার দোকান সহ আশপাশের সব দোকানগুলো ভেঙে দিচ্ছে। এটা দেখে তো মিরাজ আর নিজেকে কোনোভাবেই সামলাতে পারল না। হতাশ হয়ে রাস্তার সাইডে বসে পড়ল। কারণ কিভাবে সে বাসা ভাড়ার টাকা জোগাড় করবে এবং আরো কি সেমিস্টার ফ্রি দিবে। তারপর এক বুক হতাশা আর এক কষ্ট নিয়ে সে ফিরে গেল বাসায়। এবার ভাবতে লাগলো, এভাবে করে আর চলতে পারে না। কি করবে এখন কিছুই বুঝতে পারছি না। দেখি কালকে যাব কোনো একটা চাকরি খুঁজতে বা কোনো দোকানে কোনো কাজ করতে। এবার মিরাজ পরদিন সকালে একটি রেস্টুরেন্টে ওয়েটার হিসেবে কাজের জন্য গেল, কিন্তু তারা তাকে কাজে রাখলো না। এরপর মিরাজ একটি মুদিখানা দোকানে কাজ করার জন্য তাদেরকে অনেক রিকোয়েস্ট করলো, কিন্তু তারাও তাকে সেখানে কোনো কাজ দিল না। এরপর বাজারে লোকের মালামাল আনা নেওয়ার কাজ করলো, কিন্তু সেখানে পরিশ্রম হিসেবে পারিশ্রমিক ছিল খুবই কম। তাই সে সেই কাজটিও ছেড়ে দিল। এরপর বাড়ি ফেরার সময় তার চোখে পড়ল একটি কার ওয়াশের গ্যারেজ। তারপর সে সেখানে গিয়ে গ্যারেজের মহাজনকে
অনেক অনুরোধ করার পর তাকে কাজে রাখলো। মাস শেষে 10,000 টাকা বেতন হিসেবে মিরাজ সেখানে কাজ করতে লাগলো। এভাবে চলছিল মিরাজের দিন। প্রত্যেক মাসে 10,000 টাকা বেতন পেত। সেখান থেকে 5,000 টাকা বাসা ভাড়া দিত এবং 3,000 টাকা আরোহীর সেমিস্টার ফি বাবদ দিত। বাকি 2,000 টাকা দিয়ে এবং কিছু ওভারটাইম কাজ করে কোনো মতে সংসারটা চালাচ্ছিল। ওদিকে আরোহীর সাথে রনির সম্পর্কটা বন্ধুত্ব থেকে ছাড়িয়ে প্রেমের সম্পর্কে পরিণত হয়েছে। আরোহী রনির সাথে প্রত্যেক দিন কলেজে যেত এবং রনির বাইকে ঘোরাফেরা করত। আরোহীর স্বামী মিরাজ এত কষ্ট করে পরিশ্রম করে বাসা ভাড়া সহ তার সেমিস্টার ফি দিয়ে কোনো মতে সংসারটা চালাতো। এদিকে যেন আরোহীর কোনো গুরুত্ব বা কোনো খেয়ালই নেই। একদিন মিরাজ প্রচণ্ড জোরে কাতরাতে কাতরাতে বিছানায় শুয়ে আছে। আরোহী যেন এটা দেখেও না দেখার ভান করে সেজেগুজে বাসা থেকে বের হয়ে চলে গেল রনির সাথে ডেট করতে। আসলে রনি ছেলেটা হলো শহরের ধনীর পরিবারের একটি ছেলে। সে চাইলে নিজের জামা কাপড়ের মতো মেয়ে মানুষকে বদলাতে পারে। যাই হোক, মিরাজ এই বিষয়টি দেখে তার ভেতরটা যেন কান্নায় ফেটে যাচ্ছে। কারণ যার জন্য এত কষ্ট করে উপার্জন করে এবং যাকে ভালো রাখার জন্য মিরাজ এত কষ্ট করে, সেই আরোহী কিনা আজকে তার দিকে ফিরেও তাকাচ্ছে না। আসলে আরোহী একটা ঘোরের মধ্যে আটকে গেছে। আর হ্যাঁ, আরোহী ছিল এক টাইপের লোভী প্রকৃতির মেয়ে। রনির বাবার অনেক টাকা পয়সা সহ সম্পত্তি দেখে রনির সাথে সেই প্রেমের সম্পর্কে লিপ্তে হয়। এভাবে কেটে যায় প্রায় বেশ কয়েক সপ্তাহ। মিরাজ এখন সুস্থ হয়ে নিজের কাজ করতেছে, আর ওদিকে আরোহী ঠিকমতো পড়ালেখা না করে রনির সাথে ঘুরে বেড়াচ্ছে এবং বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করছে এবং ডেট করছে। একদিন মিরাজ আরোহীর সেমিস্টার ফির টাকাটা দিতে পেয়ে তাদের ভার্সিটিতে গেল। ভার্সিটির ক্যাম্পাসে মিরাজকে দেখতে পেয়ে আরোহী তো প্রচণ্ডভাবে রেগে গিয়ে তাকে বলল, আপনাকে না বলেছি কখনো আমার ভার্সিটিতে আসবেন না? আমি না বলা সত্ত্বেও আপনি কেন ভার্সিটিতে আসলেন? আসলে তোমার ভার্সিটির সেমিস্টার ফিটা দিতে আসছিলাম। সকালেই দিতাম, কিন্তু টাকাটা কাছে ছিল না, তাই দিতে পারিনি। এখন কোনোভাবে জোগাড় করে নিয়ে এসেছি। এই নাও, টাকাটা ধরো। দিন, পুরোটাই এনেছেন তো? হ্যাঁ, আমি ভালো করে গুনে পুরোটাই এনেছি। এই নাও। গুনে নিতে হবে না। না, সমস্যা নাই, আমি গুনে এনেছি। আরোহী টাকাটা হাতে নিতেই তাদের ক্লাসের একটি ছেলে এসে আরোহীকে জিজ্ঞাসা করলো, কিরে আরোহী, উনি কে? রিলেটিভ নাকি? না, রিলেটিভ না, ওই এমনি পরিচিত। হাই, আমি মিরাজ। কি অবস্থা, ভালো আছেন? জি হ্যাঁ, ভালো। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা আরোহী, ক্লাসে যাবি না? হ্যাঁ, যাবো তো। তুই যা, আমি আসতেছি। ঠিক আছে, আয় তাহলে, আমি গেলাম। মিরাজ কখনো ভাবতেও পারেনি যে আরোহী তার ক্লাসমেটের সামনে তাকে পরিচিত হিসেবে সমর্থন করবে। কারণ আরোহী ভার্সিটির কারো কাছে বলেনি যে তার বিয়ে হয়েছে। আসলে আরোহী কেন তার স্বামীকে মেনে নেয় না, সেটা আপনারাই তোমাদের জানেন। ছেলেদের সামনে এসকে এমন সমর্থনের কারণে মিরাজ অনেক কষ্ট পেল। কারণ যে আরোহীর জীবনের স্বপ্ন পূরণের জন্য মিরাজ এত কষ্ট করতেছে, আর সেই আরোহী কিনা তাকে এত অপমান করে যজ্ঞের সেসব কথা না হয় আর নাই বললাম। এবার আরও হয়তো প্রচণ্ড রাগান্বিত হয়ে মিরাজকে বলল, ওর সাথে হাত মেলানোটা কি আপনার খুবই জরুরি ছিল? যান, এক্ষুনি চলে যান এখান থেকে। ঠিক আছে, যাচ্ছি। ভার্সিটি শেষ করে সাবধানে বাসায় এসো। মিরাজ তখন বুক ভরা কষ্ট নিয়ে সেখান থেকে চলে গেল। আর আরোহীর রাগে গজ গজ করতে করতে ভার্সিটির ভিতরে চলে গেল। ভার্সিটিতে 2টি ক্লাস করে আরোহী রনের সাথে ঘুরতে বের হলো এবং রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে সন্ধ্যায় আরোহী বাসায় ফিরল। আর হ্যাঁ, আরেকটি কথা, এরই মাঝে আরোহী একটি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। সেই মিরাজকে ডিভোর্স দিবে এবং রনিকে বিয়ে করবে। তাই আরোহী এরই মাঝে ডিভোর্স লেটার এবং সমস্ত কাগজপত্র রেডি করে রাখছে। এবার সন্ধ্যায় বাসায় ফিরে আরোহী চলে গেল নিজের রুমে। রুমে গিয়ে ফ্রেশ হয়ে ফোনটি হাতে নিয়ে চলে গেল ব্যালকনিতে। সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রনির সাথে কথা বলতেছে। এমন এমন সব কথা বলতেছে যা কিনা স্বামী স্ত্রী একান্ত ব্যক্তিগত কথা। আরোহী কি এমন ভাবে রনির সাথে কথা বলতে দেখে মিরাজের ভেতরটা যেন কষ্টে ফেটে যাচ্ছে। আসলে নিজের ভালোবাসার মানুষ, তারপরেও নিজের স্ত্রী যদি এরকম ভাবে চোখের সামনে অনেক কিছু ছেলের সাথে কথা বলে বা এত গভীর সম্পর্কে জড়িয়ে পড়ে, তা কখনোই কেউ সহ্য করতে পারবে না। বুক ভরা কষ্ট নিয়ে মিরাজ খাবার টেবিলে বসে নিজের জন্য এবং আরোহীর জন্য খাবার বাড়লো। মিরাজ খাবার খেতে শুরু করলো এবং আরোহীকে ডাকলো, আরোহী, আরোহী, তাড়াতাড়ি এসো, খাবার ঠান্ডা হয়ে যাবে। এই রাখি, একটু পরে কথা বলছি। হ্যাঁ, কি হয়েছে বলেন। আসলে খাবার বেড়েছি, বসো, তাড়াতাড়ি খেয়ে নাও, তা না হলে ঠান্ডা হয়ে যাবে। শোনো,
রোজ রোজ তোমার এই একই জিনিস দিয়ে খাবার খেতে আমার আর ভালো লাগছে না। আর হ্যাঁ, আমি রনির সাথে বাহির থেকে খেয়ে এসেছি, সো আমাকে এখন আর কোনো ডিস্টার্ব করবে না। এটা বলেই আরোহী চলে গেল সেখান থেকে। ব্যালকনিতে গিয়ে আবারও রনির সাথে কথা বলতে লাগলো। কথা শেষ করে বিছানায় বসে ভাবলো, অনেক হয়েছে এই সংসার, আর নয়। আমি এক্ষুনি গিয়ে এই ডিভোর্স লেটারে মিরাজের সিগনেচারটা নিয়ে আসি, তাহলে তো ঝামেলা শেষ। আর একবার যদি সিগনেচারটা আনতে পারি, তাহলে আর আমাকে কে আটকায়? সোজা চলে যাব রনির কাছে, আর তাকে বিয়ে করে ছোট্ট একটা সুখের সংসার বাঁধবো। যাই, তাড়াতাড়ি গিয়ে ডিভোর্স লেটারটা নিয়ে আসি। আরোহী ডিভোর্স লেটার হাতে নিয়ে একটি কলম নিয়ে টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। দেখতে পেল মিরাজের খাওয়া এখনো শেষ হয়নি। এমতাবস্থায় আরোহী মিরাজকে বলল, শোনেন, আমি আপনার সাথে ভালো নেই। হ্যাঁ, এটা আমি জানি। আমি কিন্তু সত্যি বলছি, আমি আপনার সাথে ভালো নেই, কারণ আপনি আমার কোনো ইচ্ছেই পূরণ করতে পারেন না। তাই আমি একটি সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত নিয়েছো বলো? আমি চাই আমি আপনাকে ডিভোর্স দিব। সো এই যে ডিভোর্স লেটার আর কলম, আপনি এখানে সিগনেচার করে আমাকে মুক্ত করে দিন। আরোহীর মুখে এমন কথা শুনে মিরাজের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আসলে মিরাজ কখনো ভাবতেও পারেনি যে আরোহী তাকে ডিভোর্স দিবে, তা আবার এত তাড়াতাড়ি। মিরাজ কিন্তু জানতো যে রনি নামে একটি ছেলের সাথে আরোহীর খুব ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আর রনি ছেলেটি যে কেমন, সে সম্পর্কে মিরাজ বিস্তারিত খোঁজ খবরও নিয়েছে। রনির ইচ্ছে ছিল শুধুমাত্র আরোহীর দেহটাকে ভোগ করা, তাকে বিয়ে করা নয়। কিন্তু আরোহী তো বিষয়টি বুঝতে পারেনি, তাই সে ডিভোর্সের সকল কাগজপত্র রেডি করে মিরাজের সামনে এনে তাকে এই কথা বলছে। এবার মিরাজ নিজেকে সামলে নিয়ে আরোহীকে বলল, শোনো, তোমার তো এখন বয়স কম, তাই সব উল্টাপাল্টা কথা বলছো। আমি বলি কি, শোনো, আগে তোমার পড়ালেখাটা শেষ হোক, ভালো একটা চাকরি পাও, তারপরে না হয় আমাকে ডিভোর্স দিবে। কারণ আবেগের বশে কোনো ভুল সিদ্ধান্ত নিলে শেষে তোমাকে পস্তাতে হবে। দেখেন, আমি আপনার এসব কথা শুনতে চাই না, কারণ আমি রনিকে অনেক ভালোবাসি, আর রনিও আমাকে অনেক ভালোবাসে। আপনি আমাকে ডিভোর্স দিন, কারণ আমার আর রনির খুব শীঘ্রই বিয়ে হবে, ছোট্ট একটু সুখের সংসার বাঁধবো। আর হ্যাঁ শুনুন, ও আমার সকল ছোট ছোট ইচ্ছেগুলোকে পূরণ করে, আমার কত কেয়ার করে। আমরা বাইকে করে কত জায়গায় ঘুরি, রেস্টুরেন্টে বসে খাবার খাই, ডেট করি, আরও একটা দিয়ে অনেক কিছু। তাই আমি চাই আপনি এই ডিভোর্স লেটারটা সিগনেচার করে দিন, এতে আমি খুবই হ্যাপি থাকবো। শোনো আরোহী, আমি তো কখনো তোমার কাছ থেকে স্বামীর অধিকার চাইনি, তারপরও তুমি কেন আমাকে ডিভোর্স দিবে? আর হ্যাঁ, আবারও একটি কথা বলি, তোমার পড়ালেখাটা আগে শেষ করো, তারপর আমি নিজেই তোমাকে ডিভোর্স দিব। তাই বলি, এখন কোনো ভুল সিদ্ধান্ত নিও না, কারণ তুমি হলে বদমেজাজি। তোমার মেজাজ কখন কেমন থাকে সেটা রনি বুঝতে পারবে না। তাই বলি, যা করবে খুব ভেবেচিন্তে করো, কারণ পরে যদি কষ্ট পাও তাহলে তুমি কখনোই নিজেকে সামলে নিতে পারবে না। মিরাজের মুখে এরকম কথা শুনে আরোহী প্রচন্ড রেগে গেল এবং অনেক খারাপ ব্যবহার করতে লাগলো তার সাথে। এক পর্যায়ে ধমকের সুরে বলল, আমি করব না আপনার সংসার, থাকতে চাই না আপনার সাথে। এই কথাটা কি আপনি বুঝতে পারছেন না? আমার আপনাকে ভালো লাগে না, দেখতে খুব খারাপ লাগে, তাই বলছি। এক্ষুনি এই ডিভোর্স লেটারে সিগনেচার করে দিন, এবং পরবর্তীতে আমার সাথে কোনো প্রকার যোগাযোগ করার চেষ্টা করবেন না। তাড়াতাড়ি এখানে সিগনেচার করুন। আরোহীর এরকম আচরণ দেখে মিরাজ আর থাকতে পারল না। বাধ্য হয়ে খাবার শেষ না করে, হাত না ধুয়েই ওই হাত দিয়ে ডিভোর্স লেটারে সিগনেচার করে দিল। এবার ডিভোর্স লেটার হাতে পেয়ে আরোহী তো মহা খুশি। এই খুশি আরোহীর বেশি দিন থাকবে না। যাই হোক, এবার ডিভোর্স লেটার হাতে নিয়ে আরোহী রুমের মধ্যে গিয়ে একটি গভীরভাবে একটি স্বস্তির নিঃশ্বাস নিল। মনে হয় কি একটা জঞ্জাল থেকে সে বের হতে পেরেছে। এবার আর রনিকে বিয়ে করতে তার কোনো বাধা নেই এবং মনে মনে ভাবতে লাগলো, এখন আর রনিকে বিয়ে করতে আমাদের মাঝে কোনো বাধা নেই, আর কাল থেকে গিয়ে ভার্সিটির হোস্টেলে থাকবো। এরপর সেমিস্টার ফাইনাল পরীক্ষা শেষ হলে রনিকে বিয়ে করব। বিছানায় শুয়ে রয়েছে আরোহী এবং এই কথাগুলো ভাবছে। ওদিকে মিরাজ আর খাবার খেতে পারল না, কারণ সে কখনো ভাবতেও পারেনি যে আরোহীর সাথে তার ডিভোর্স হয়ে যাবে। যে আরোহীকে কিনা তার স্বপ্ন পূরণের জন্য মিরাজ নিজের বাবার ভিটের বাড়ি এবং ছোট দোকানটি বিক্রি করে শহরে আসলো, আর এত কষ্ট করে টাকা উপার্জন করে সংসার মেনটেন করে আরোহীর সেমিস্টার ফি দিত। আর আজকে না সেই আরোহী কিনা আজ থেকে ডিভোর্স দিয়ে অন্য ছেলেকে বিয়ে করার ভাবনায় ডুবে আছে। মিরাজ এটি ভাবতে ভাবতে বাসা থেকে বেরিয়ে পড়ল রাস্তায়। আনমনে রাস্তা দিয়ে হাঁটছে আর মনে মনে বলছে,
এত ভালোবাসা দিয়েও যেহেতু তোমাকে ধরে রাখতে পারিনি, তবে যাও পাখি, তুমি উড়ে যাও। সুখে থেকো, ভালো থেকো নতুন ঠিকানায়। সারা জীবন বলবো আমি একটি কথা, ভালোবাসি শুধু তোমায়। আসলে আমি কখনো ভাবতেও পারিনি এমন একটা ঘটনা ঘটে যাবে আজ। তবে আজকে একটি কথা মনে পড়ে গেল, আমাদের গ্রামের সেই চাচা যা বলেছিল। চাচার বলা প্রত্যেকটা কথা যেন আজকে আমার কানে আবারও বেজে উঠছে। আসলে আমি ভেবেছিলাম আরোহী হয়তো এখন ছোট, সে একদিন না একদিন ঠিকই বুঝবে, আর সেদিন একটি মুহূর্তের জন্য হলেও আমাকে সে ভালোবাসবে। এই আশা নিয়েই নিজের সর্বস্ব শেষ করে বউয়ের স্বপ্ন পূরণের দিকে গুরুত্ব দিয়েছি। পোড়া কপাল আমার, যাকে তো ভালোবেসে সব কিছু শেষ করে দিলাম, শেষ মুহূর্তে সেই আমার থেকে দূরে সরে গেল। তাই এই জীবন রেখে আমার আর কোনো লাভ নেই। এসব কথা ভাবতে ভাবতে মিরাজ প্রায় কয়েক কিলোমিটার হেঁটে চলে গেল একটি বড় উঁচু ব্রিজের কাছে। ব্রিজের নিচ দিয়ে বয়ে যাচ্ছে নদীর প্রচণ্ড ধার, এবং এবার মিরাজ ব্রিজের রেলিং একটি দুইটি করে উঠতে লাগলো এবং নদীতে ঝাঁপ দিয়ে সুইসাইড করার জন্য পুরো প্রস্তুতি নিল। এমন সময় পেছন থেকে একটি মুরব্বী লোক মিরাজের হাত ধরে টান দিয়ে তাকে নিচে নামিয়ে ফেলল, আর কষে দুটো থাপ্পড় দিল মিরাজের গালে। মিরাজ গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, আর লোকটি মিরাজকে বলতে লাগলো, এই ছেলে কি করছো? পাগল হয়েছো নাকি? মাথা ঠিক আছে তোমার? এটা কি করতে লাগলে তুমি, হ্যাঁ? আরে সুইসাইড কোনো সমস্যার সমাধান না। আর হ্যাঁ, তুমি তো মরে গিয়ে বেঁচে যাবে, কিন্তু তোমার পরিবারের কি হবে সেটা কি কখনো ভেবে দেখেছো? তোমার পরিবার, তোমার মা বাবা ভাই বোন সবাই তোমার অপেক্ষা করে, সবাই তোমাকে নিয়ে কত আশা ভরসা করে। কিন্তু দেখো তুমি কি করতে যাচ্ছিলে। আরে তোমার নিজের কথা না হয় বাদ দিলে, তোমার পরিবারের কথাও একবার কি তোমার মাথায় আসলো না? তোমার মা বাবার কথাও কি তোমার একবার মনে পড়লো না? তুমি এক কাজ করো, তোমার বাবা মায়ের নাম্বার দাও, আমি নিজে কল করে তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসবো। আমার কেউ নেই। মানে? তোমার কেউ নেই মানে কি বলছো এসব? তোমার মা বাবা কই? আমার বাবা মা কেউ নেই, আর এই পৃথিবীতে পরিচয় দেবার মতো আমার কেউ নেই। মিরাজের মুখে এরকম কথা শুনে লোকটি ইতোমধ্যেই হতবাক হয়ে মিরাজকে বলল। আচ্ছা ঠিক আছে, চলো আমার সাথে। লোকটি তখন মিরাজকে ওখান থেকে নিয়ে রাস্তার সাইডে গিয়ে বসলো এবং মিরাজের কাছ থেকে শুনলো তার জীবনে ঘটে যাওয়া পুরো ঘটনাটা। মিরাজের কাছ থেকে এসব ঘটনা শুনে লোকটি মিরাজকে তার সাথে করে তার বাসায় নিয়ে গেল। চলুন এবার সেই লোকটির পরিচয় আপনাদের নিয়ে দিই। লোকটির নাম হলো হাসানুর রহমান চৌধুরী। তিনি ছিলেন শহরের বিশিষ্ট ব্যবসায়ী। এই শহরে তার নিজস্ব 3টি রেস্টুরেন্ট রয়েছে। টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন দৌলত কোনো কিছুর অভাব নেই তার। আজ থেকে প্রায় 2 বছর আগে তার একমাত্র ছেলেই ব্রিজ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছে। সে থেকে হাসান সাহেব প্রত্যেকদিন রাতে সেই ব্রিজের কাছে এসে বসে থাকে। এর আগেও তিনি কয়েকজনকে আত্মহত্যার হাত থেকে বাঁচিয়ে বাড়ি ফিরিয়ে দিয়েছে, কারণ তার ছেলের অকাল মৃত্যু তিনি সহ্য করতে পারেনি। তাই সে সিদ্ধান্ত নেয় যে আর কাউকে সে সুইসাইড করতে দিবে না। যাই হোক, এবার হাসান সাহেব মিরাজকে তার বাসায় নিয়ে গেল এবং নিজের ছেলের মতো করে তাকে গড়ে তুলতে লাগলো। আস্তে আস্তে দিনের পরিবর্তনে মিরাজের মাঝেও পরিবর্তনের ও আর হাসান সাহেবও মিরাজকে নিজের ছেলের মতো করে আগলে রাখতে শুরু করলো এবং নিজের আপন ছেলের মৃত্যুর কষ্টকে ভুলে থাকার চেষ্টা করলো। এভাবে দেখতে দেখতে প্রায় কেটে গেল 6 মাস। এখন মিরাজ নিজেকে পরিবর্তন করেছে এবং হাসান সাহেবও মিরাজকে নিজের ছেলে হিসেবে সকলের মাঝে পরিচয় দেয়, আর মিরাজ তাকে বাবা হিসেবে। আরও 6 মাস কেটে যাওয়ার পরে হাসান সাহেবের জোড়াজুড়িতে মিরাজ আমারও ভার্সিটিতে ভর্তিতে হয়। দীর্ঘ 2 বছর তার পড়ালেখা গ্যাপ দেওয়ার কারণে এখন তাকে আরোহীর সেম ইয়ারে ভর্তি হতে হয়। এখানে আরেকটি ব্যাপার, আরোহী যেই ভার্সিটিতে পড়ালেখা করতো, মিরাজ গিয়ে সেই ভার্সিটিতেই তাদের সেম ইয়ারে ভর্তি হলো। আর ওদিকে আরোহীকে এখনো রনি নামের ছেলেটি বিয়ে করেনি। নানান অজুহাত দেখিয়ে তাকে এখনো ধৈর্য ধরতে বলেছে। আসলে রনি গোপন সূত্রে খবর পেয়েছে যে আরোহীর আগে বিয়ে হয়েছিল এবং তার স্বামীকে সে ডিভোর্স দিয়েছে। এটি জানার পরে রনি পুরোপুরি সিদ্ধান্ত নেয় যে আরোহীকে সে কখনোই বিয়ে করবে না, শুধুমাত্র তাকে ভোগ করবে। কিন্তু আরোহী তো রনিকে ভালোবেসে মিরাজকে ধোঁকা দিয়ে তার থেকে ডিভোর্স নিয়ে আলাদা হয়েছে। আরোহী ভেবেছিল যে মিরাজের কাছ থেকে আলাদা হয়ে যাওয়ার পরেই রনি তাকে বিয়ে করবে, কিন্তু সে তো জানতো না যে রনি তার ব্যাপারে সবকিছু জেনে গিয়েছে এবং তাকে শুধু ভোগ করার চেষ্টা করছে, কিন্তু কখনো তাকে বিয়ে করবে না। আরোহী এখন ছোট্ট একটি সুপার শপে সেলসম্যানের কাজ করে পার্ট টাইম জব হিসেবে। সেখান থেকে যা টাকা পায় কোনো মতে সেমিস্টার ফি দিয়ে চলে হেসে, এবং রনির কাছ থেকে প্রত্যেক মাসে কিছু টাকা নেয় সে। আসলে রনিও এই বিষয়টি আর নিতে পারছিল না।
সে আরোহী থেকে আলাদা হতে চেয়েছিল। হঠাৎ করে এক সপ্তাহ ধরে রনি ভার্সিটিতে আসাও বন্ধ করে দিয়েছে এবং আরোহীর সাথে সকল প্রকার যোগাযোগ বন্ধ করে দিয়েছে। আরোহী এরই মাঝে অনেকবার তাকে মেসেজ করেছে এবং ফোন দিয়েছে, কিন্তু কোনোভাবেই তার সাথে যোগাযোগ করতে পারেনি। হঠাৎ একদিন আরোহী ভার্সিটিতে এসে দেখে ভার্সিটি ক্যাম্পাসে রনি তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। এটা দেখে আরোহী তখন রনিকে সেখান থেকে হাত ধরে টেনে নিয়ে একটি বেঞ্চে গিয়ে বসিয়ে বলে, কি ব্যাপার, তোমার তো ফোন করলাম, মেসেজ করলাম, তোমার কোনো খোঁজ খবর নেই কেন? এই তোমার ভালোবাসা? গত এক সপ্তাহ ধরে তোমার কোনো খোঁজ খবর না পেয়ে আমি ইতিমধ্যেই অস্থির হয়ে পড়েছি। কোথায় ছিলে তুমি? আর এই মাসে এখন আমার সেমিস্টার ফি দেওয়া হয়নি। তুমি তো এই মাসে আমাকে এখনো কোনো টাকা দিলে না আর যোগাযোগ করলে না। তাহলে তুমি কি করতে চাও বলো তো আমাকে? এই টাকা ছাড়া তুমি কি আর কিছু চেনো না? সব সময় শুধু টাকা টাকা করে বেড়াও। আমি এখন আসলে বুঝে উঠতে পারছি না যে তুমি কি আদৌ আমাকে ভালোবাসো নাকি টাকার জন্যই আমার সাথে ভালোবাসার মিথ্যে অভিনয় করতেছো। আরোহী তখন নিজেকে আর কন্ট্রোল করতে পারে। পুরোনো দিনে সে কথাগুলো মনে করে কান্নায় ভেসে উঠল তার দুটি চোখ। তার মনে পড়ে গেল মিরাজ যত কষ্ট করেই হোক তাকে তার সেমিস্টার ফিটা সময় মতো দিয়ে দিত। বিগত এই 1 বছরের মিরাজের সাথে আরোহীর কোনো যোগাযোগ হয়নি এবং কোথাও কোনো দেখা হয়নি। যাই হোক, আরোহী তখন রনিকে বলল, কি করব আমি? আমার মাথায় তো কিছুই কাজ করতেছে না। আসলেই মাসে এখনো সেমিস্টার ফিটা দিতে পারিনি। এই নিয়ে টিচার অনেক বকাবকি করেছে। আর 2 মাস হলো হোস্টেলের খরচ দিতে পারিনি। আসলে এত কিছু দিয়ে আমি না এখন আর পেরে উঠতেছি না, তাই মাথাটা ঠিকমতো কাজ করতেছে না। আবার একসাথে ধরে তোমারও কোনো খোঁজ খবর নেই। আচ্ছা রনি, বলো তো তুমি বিয়েটা কবে করবে আমাকে? শোনো, এই নিয়ে আমি বাবার সাথে কথা বলেছি। বাবা স্টেট কার্ড মানা করে দিয়েছে, বলেছে আগে পড়াশোনাটা শেষ হোক তারপরে ভেবে দেখব। আর গ্র্যাজুয়েশন কমপ্লিট করার আগ পর্যন্ত কোনো বিয়ে শাদী হবে না, এটা বলে দিয়েছে। শোনো, আমি তো বাবার বিরুদ্ধে যেতে পারবো না। আর হ্যাঁ, এই মাসে বাবা এখনও আমাকে পকেট মানিটা দেয়নি। পকেট মানিটা পেলেই সেখান থেকে আমি তোমার সেমিস্টার ফির টাকাটা দিয়ে দিব। সো এখন একটু শান্ত হও। আচ্ছা ঠিক আছে, আমি না খুবই দুঃখিত। আসলে মাথাটা ঠিকমতো কাজ করতেছে না। তোমাকে কি বলতে কি বলে ফেলেছি, প্লিজ তুমি কিছু মনে করো না। আচ্ছা শোনো না, আজকে না বন্ধুর ফ্ল্যাটটা খালি আছে, ওরা নাকি বেড়াতে গিয়েছে। আর আমাদের 2টো ক্লাস তো মাঝে গ্যাপ আছে, তাহলে চলো আমরা সেখানে গিয়ে একটু একান্ত সময় কাটাই। ঠিক আছে, সেটা পরে দেখব। এখন চলো আগে ক্লাসে যাই। তারপর আরোহী আর রনি নিয়ে চলে গেল ক্লাসে। আর ওদিকে মিরাজ, সে ভার্সিটিতে ভর্তি হয়ে গেল। আগামীকাল থেকে সে নিয়মিত ক্লাস করবে। আসলে মিরাজ কখনো ভাবতেও পারেনি যে তার ভাগ্যের চাকা এমনভাবে ঘুরে যাবে যে মিরাজ কিনা 1 বছর আগে নিজের জীবনটা শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, সে কিনা আজ এই শহরের বিশিষ্ট ব্যবসায়ী হাসান সাহেবের সন্তান হিসেবে সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারছে। আসলে নিয়তি কখন কাকে কোথায় নিয়ে দাঁড় করায় সেটা বলা বড় দায়। যাই হোক, এবার মিরাজ সকাল সকাল ফ্রেশ হয়ে নাস্তা করে ব্যাগে কিছু বই ঢুকিয়ে নিয়ে নিজেদের গাড়িটা নিয়ে চলে গেল ভার্সিটিতে। ভার্সিটির পার্কিংয়ে গাড়িটি পার্কিং করে যেই না মিরাজ ভার্সিটি গেট দিয়ে ঢুকছিল, অমনি আরোহীর সাথে হালকা করে একটা ধাক্কা লেগে গিয়েছে। মিরাজের চোখ আরোহীর উপরে পড়ার সাথে সাথে মিরাজ অন্যদিকে চোখ নিয়েছে। আর ওদিকে আরোহী মিরাজকে ভার্সিটিতে ঢুকতে দেখে অবাক হয়ে তার দিকে তাকিয়ে রয়েছে। সে তো চিনতেই পারতেছে না যে এটা আসলে সেই মিরাজ নাকি অন্য কেউ। মিরাজ কিন্তু এখন আর আগের মতো সাদাসিধে নাই। দামি ড্রেস, দামি জুতা, দামি ব্র্যান্ডের ঘড়ি আর হাতে থাকা আইফোন এবং চুলের স্টাইল সহ পুরো গেট আপ দেখে আরোহী অবাক হয়ে গেল। কারণ সে কখনো ভাবতেও পারেনি যে মিরাজ একদিন এমন পরিবর্তন হয়ে যাবে। আসলে আজকে মিরাজকে দেখতে পুরো সিনেমার নায়কের মতো লাগতেছে। কিন্তু মিরাজ আরোহীকে কোনো পাত্তা না দিয়ে সোজা চলে গেলেও ভার্সিটির ভিতরে। আর আরোহী পেছন পেছন আসছে আর ভাবছে মিরাজের কথা। এবার আরোহী ক্লাসরুমে এসে দেখতে পেল মিরাজ বসে আছে তাদের ক্লাসে। আর এরই মাঝে আরেকটি কথা, মিরাজ কিন্তু ভার্সিটিতে এসে তার নাম পরিবর্তন করে রেখেছে। মিরাজের এমন স্মার্টনেস দেখে ক্লাসের অনেক মেয়ে তার দিকে তাকিয়ে রয়েছে। আরোহী ক্লাসরুমের সামনে এসে জানালাতে দেখতে পেলে ব্যাপারটি এবং সেও হা করে তাকিয়ে আছে মিরাজের দিকে। এমন সময় রনি এসে আরোহীকে হালকা করে ধাক্কা দিয়ে বলল, এই কি ব্যাপার, এখানে এভাবে দাঁড়িয়ে রয়েছো কেন? চলো ক্লাসরুমের ভিতরে যাই। হ্যাঁ যাব, তুমি যাও, আমি আসতেছি। এরপর আরোহী আর রনি গিয়ে পাশাপাশি বসলো এবং তাদের অপোজিট বেঞ্চে মিরাজ বসেছিল। কিছুক্ষণ পরে ক্লাস টিচার ক্লাসে আসলো এবং সকল স্টুডেন্টের উদ্দেশ্যে বলল, স্টুডেন্ট সকলে মনোযোগ দিয়ে শোনো। আজকে তোমাদের এমন একজনের সাথে পরিচয় করিয়ে দিব যে কিনা তোমাদের থেকে 2 ইয়ারের সিনিয়র হলেও তোমাদের সাথেই পড়ালেখা করার জন্য ভর্তি হয়েছে।
আসলে এই 2 বছরে তার পড়ালেখায় গ্যাপ পড়ে গেছে এবং আগামী ইয়ারে সে তোমাদের সাথেই পরীক্ষা দিবে, সেই কারণে সে আবারও ভর্তি হয়েছে। ক্লাস টিচার সকলে সামনে কথাগুলো বলল, এরপর মিরাজকে বলল। এই ইয়াং ম্যান, তুমি তো নতুন এসেছো তাই না? মিরাজ তখন দাঁড়িয়ে স্যারকে বলল। জি স্যার, আমি নতুন এসেছি। আরে থাক থাক, দাঁড়াতে হবে না, তুমি বসো। আর তোমার নামটা যেন কি? আসলে স্যার আমার নাম হলো সন্দেশ। মিরাজ নিজের এই নামটি বলার সাথে সাথে ক্লাসরুমের সকল স্টুডেন্ট হো হো করে হেসে উঠল। টিচার তখন সবাইকে ধমক দিয়ে বলল। স্টপ, থামো সবাই। তোমরা কিন্তু ভুলে যেও না যে তোমাদের থেকে সে 2 ইয়ারের সিনিয়র। আর সব থেকে বড় কথা হচ্ছে সে এই শহরের বিশিষ্ট ব্যবসায়ী হাসান সাহেবের একমাত্র সন্তান। তার ব্যাপারে উপর থেকে নির্দেশ আছে, সো তোমরা কখনো কিন্তু ওর সাথে কোনো প্রকারে মজা করবে না। আর হ্যাঁ সন্দেশ, তুমি ওদের কথায় কিছু মনে করো না, তবে তোমার নামটি কিন্তু অনেক ইউনিক এবং অনেক সুন্দর। থ্যাংক ইউ স্যার। ওকে ওকে, ওয়েলকাম। তো চলো এবার তোমাদের ক্লাস শুরু করি। আরোহী টিচারের মুখে এমন কথা শুনে আরো অবাক হয়ে গেল, কারণ সে তো জানতো মিরাজের মা বাবা কেউ বেঁচে নেই, আর সে ছিল গরিব। পুরো ক্লাস আরোহী মিরাজের দিকে তাকিয়ে রয়েছে, পড়ালেখায় কোনো মনোযোগ নেই তার। সে শুধু মিরাজকে দেখছে আর ভাবছে। এভাবে সেদিনের মতো ক্লাস শেষ করে তারা চলে গেল নিজ নিজ বাড়ি। সবকিছু বেশ ভালোই চলছিল, আর এভাবে কেটে গেল প্রায় আরো কয়েক মাস। এদিকে মিরাজ পড়ালেখার পাশাপাশি তাদের যে 3টি রেস্টুরেন্ট আছে সেগুলো দেখাশোনা করছে, আর ওদিকে আরোহী দিন দিন আরো ডিপ্রেশনে চলে যাচ্ছে, কারণ সে পার্ট টাইম সেলসম্যানের চাকরি করে যে টাকা বেতন পায় সে টাকা দিয়ে হোস্টেল ভাড়া এবং সেমিস্টার ফি দিয়ে নিজের হাত খরচ চালানো কোনোভাবেই সম্ভব নয়। ইতিমধ্যে সে হিমশিম খেয়ে যাচ্ছে, আর ওদিকে রনিও তার সাথে এখন তেমন একটা যোগাযোগ করে না। প্রত্যেক মাসে নিজের পকেট মানি থেকে যে টাকাটা আরোহীকে দিত, এখন সে আর সেই টাকাটাও ঠিকমতো দেয় না। এভাবে আরো কিছুদিন কেটে যাওয়ার পরে আরোহী একজন সিদ্ধান্ত নিল সে রনিদের বাসায় যাবে এবং তার বাবাকে গিয়ে পুরো বিষয়টা বলবে যে তাদের দীর্ঘদিনের রিলেশনের কথা। তো যেই কথা সেই কাজ, আরোহী একদিন রনিকে দেখা করতে বলবে বলে ফোন করলো, কিন্তু রনি নানান অজুহাত দেখিয়ে আরোহীকে ইগনোর করছে। তো এবার আরোহী সোজা চলে গেল রনিদের বাসায়। বাসার সামনে গিয়ে রনিকে ফোন করলো। কি ব্যাপার? আমি তোমাকে বলেছি দেখা করতে, তুমি আসলে না কেন? আর তুমি আমাকে এভাবে ইগনোর করতেছো কেন? আরে তুমি এখানে এসেছো কেন? বাবা দেখতে পেলে ঝামেলা হয়ে যাবে। প্লিজ তুমি এখান থেকে চলে যাও, কালকে আমি ভার্সিটিতে গিয়ে তোমার সাথে দেখা করছি। না, আমি তোমার আর কোনো কথাই শুনবো না। আমি সোজা যাব তোমাদের বাসার ভেতরে, আর তোমার বাবাকে গিয়ে সব কিছু বলবো। আরে এই আরোহী, এটি করো না প্লিজ। আরোহী তখন রনির আর কোনো কথাই শুনলো না, সোজা ঢুকে পড়লো বাসার ভেতরে, আর দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল দিতে লাগলো। এমন সময় দরজা খুলে বের হলো রনির বাবা, আর আরোহীকে জিজ্ঞাসা করলো। এই মেয়ে, কে তুমি? এভাবে কলিং বেল দিচ্ছ কেন? আর এখানে কি চাই? হ্যাঁ বলো। আসসালামু আলাইকুম আঙ্কেল, আমি আরোহী। আসলে আমি রনির ফ্রেন্ড। আচ্ছা তাই নাকি? তাহলে ভিতরে আসো, এসে বসো। তারপর আরোহী ভিতরে গিয়ে ড্রয়িং রুমে দাঁড়িয়ে রইল, আর এদিক ওদিক তাকাচ্ছিল। এবার রনির বাবা দরজা বন্ধ করে দিয়ে ঘরের মধ্যে এসে রনিকে ডাকতে লাগলো। এবার রনি নিজের রুম থেকে বেরিয়ে আসলো, এসেই আরোহীকে বলল। কি ব্যাপার, তুমি এখানে এসেছো কেন? যাও এক্ষুনি বাসা থেকে বেরিয়ে যাও। আর তোমাকে না বলেছি আমার সাথে কোনো প্রকার যোগাযোগ করার চেষ্টা করবে না? কি বলছো তুমি? তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করব না মানে? 2 বছর ধরে তুমি আমাকে বিয়ের কথা বলে ঘোরাচ্ছ, আর এখন বলছো আমাকে এখান থেকে চলে যেতে। আসলে তুমি চাও কি বলো তো? আমি চাই তুমি এখান থেকে চলে যাও আর আমার সাথে কোনো প্রকার যোগাযোগ না রাখো। আর তুমি ভাবলে কি করে যে তোমার মতো একটা ডিভোর্সি মেয়েকে আমি বিয়ে করব? আরে তোমার তো সাত কপালের ভাগ্য যে আমি এতদিন তোমার সাথে রিলেশনে ছিলাম এবং প্রত্যেক মাসে নিজের পকেট মানি থেকে তোমাকে কিছু টাকা দিতাম। সো এখান থেকে চলে যাও, কারণ আমি কোনো বিবাহিত মহিলাকে বিয়ে করতে পারবো না। পুরো বিষয়টা রনির বাবা তাকিয়ে তাকিয়ে দেখতেছিল, একটা কথা তিনি বলেনি এর মাঝে। আর আরোহীকে তো রনির মুখে এরকম কথা শুনে কান্না করতে করতে রনির বাবাকে বলল। আঙ্কেল, আপনি একটু বোঝান ওনাকে। আমাদের দীর্ঘ 2 বছরের রিলেশন। আপনার ছেলে আমাকে বিয়ের কথা বলে বলে 2 বছর ধরে ঘোরাচ্ছে। ওর কথা ভেবে আমি আমার স্বামীকে ডিভোর্স দিয়েছি, কারণ আমি রনিকে অনেক ভালোবাসি। আঙ্কেল প্লিজ, ওকে না পেলে আমি বাঁচতে পারবো না। আরোহী কান্না করে কথাগুলো বলছে রনির বাবাকে। রনির বাবা মুখে এরকম কথা শুনে সে নিজেকে সামলাতে পারলো না, তখন আরোহীকে বলল।
এই মেয়ে শোনো, তুমি যে একটা বেয়াদব মেয়ে এটা আমি প্রথমেই বুঝতে পেরেছি। কারণ কোনো ভালো ফ্যামিলির মেয়ে এত রাতে বাইরে থাকে না, আর একটা অন্য ছেলের বাসায় আসা তো দূরের কথা। আর কিসের বিয়ে? তুমি কেন বিয়ের প্রস্তাব নিয়ে এসেছো? তোমার মা বাবা কোথায়? শোনো, তুমি যদি বেয়াদব মেয়ে না হতে তাহলে কখনোই নিজের মুখে নিজের বিয়ের কথা বলতে আসতে না। আর আমাদের ফ্যামিলি স্ট্যাটাস সম্পর্কে কি তোমার কোনো ধারণা আছে? তুমি হলে কোথাকার কোন রাস্তার মেয়ে, আর আমাদের ফ্যামিলি স্ট্যাটাস কোথায় সে সম্পর্কে যদি তোমার কোনো ধারণা থাকতো তাহলে ভুলেও তুমি আমাদের বাসায় এসে এসব কথা বলতে পারতে না। আর তুমি যে কতটা ভালো মেয়ে সেটা আমি তোমাকে দেখেই বুঝতে পেরেছি। কারণ যে মেয়ে কিনা নিজের স্বামীকে ডিভোর্স দিয়ে আরেকটা ছেলের সাথে রিলেশন করতে পারে সে যে কত জঘন্য তা বোঝানো যাবে না। আর তুমি ভাবলে কি করে যে তোমার এসব কথা শুনে আমি আমার ছেলের সাথে তোমার বিয়ে দিব? আচ্ছা যাই হোক, ভালোভাবে বলছি, আর একটা সেকেন্ডও তুমি এখানে দাঁড়িয়ে থাকতে পারবে না। বেরিয়ে যাও আমাদের বাসা থেকে, আর আমার ছেলের আশেপাশে যেন কখনো তোমাকে না দেখি। রনির বাবার মুখে এরকম কথা শুনে আরুহির পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। আসলে সে কখনো ভাবতেও পারেনি যে তার সাথে এমনটা হবে। এবার রনি আরোহীকে দাঁড়াতে বলে নিজের রুমে গিয়ে 50,000 টাকার একটি বান্ডিল নিয়ে আসলো, আর সেটি আরোহীর হাতে ধরিয়ে দিয়ে বলল, নে, তোর তো টাকার দরকার তাই না? এই নে, এখানে 50,000 টাকা আছে, এটা নিয়ে তুই খুশি থাক আর আমাকে মুক্তি দে। আমি আর পারছি না তোকে সহ্য করতে। আর হ্যাঁ, আমার সাথে কোনো প্রকার যোগাযোগ করার চেষ্টা তুই ভুলেও করবি না, কারণ আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করলে কিন্তু অনেক খারাপ হবে। টাকার বান্ডিলটি টেবিলে রেখে চোখের পানি মুছতে মুছতে বাসা থেকে বেরিয়ে পড়লো আরোহী। আনমনে রাস্তা দিয়ে হাঁটতেছে, অনবরত চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তেছে তার। আরোহী এখন ভাবছে, কি করব এখন আমি এই শহরে একা থেকে? কত সুন্দর একটি স্বপ্ন দেখেছিলাম, এক নিমেষেই সব কিছু ভেঙে চুরে খান খান হয়ে গেল। এদিকে নিজের স্বামীকেও হারালাম, ওদিকে যার জন্য নিজের স্বামীকে ডিভোর্স দিলাম আজ তাকেও হারালাম। আর পড়ালেখাটাও তো ঠিকঠাক করতে পারতেছি না। কি হবে এখন আমার? কি করব আমি? এসব ভাবতে ভাবতে আরোহী চলে গেল তার হোস্টেলের কাছে। হোস্টেলে গিয়ে সেই দিনের তার চোখে কোনো ঘুম আসলো না। সারা রাত শুধু কান্না করতে করতে কেটে গেল। এক পর্যায়ে সকাল হলো এবং আরোহী যেই সুপার শপে সেলসম্যান হিসেবে জব করত সেখানকার ম্যানেজার আরোহীর নাম্বারে কল দিল এবং আরোহীকে বলল, হ্যালো, আরোহী বলছেন? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ স্যার বলুন। আচ্ছা, আপনি এখন কি করতেছেন বলুন তো? এই তো স্যার রেডি হচ্ছি ডিউটিতে যাওয়ার জন্য। শুনুন, আপনাকে আর আসতে হবে না, কারণ আপনার চাকরিটা আর নেই। কেন স্যার? আমি তো সময় মতোই ডিউটিতে যাই এবং মনোযোগ দিয়ে নিজের কাজ করি। তাহলে আমাকে কেন চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে সেটা কি জানতে পারি? শুনুন, আমাদের বসের নির্দেশ যে কোনো বেয়াদব স্টাফকে কাজে রাখবে না। আর আপনি কালকে রাত্রে কোন বাসায় গিয়েছিলেন সেটা কি আপনি জানেন? সেখানে গিয়ে আপনি যে বেয়াদবিটা করেছেন তার জন্য আপনার চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। সো আশা করি আগে আদব কায়দা শিখে তারপর কোথাও চাকরির জন্য অ্যাপ্লাই করবেন। ম্যানেজারের মুখে এরকম কথা শুনে আরোহী আরও কান্নায় ভেঙে পড়লো। কারণ চাকরিটা করে যে টাকা পেত তা দিয়ে কোনো মতে সেমিস্টার ফি দিয়ে নিজের খাওয়া দাওয়া সহ হাত খরচ চালাতো। এখন সেই চাকরিটাও নেই, কারণ আরোহী যে সুপার শপে চাকরি করতো সেটি ছিল রনির চাচার। রনির বাবা এই বিষয়টি জানার পর ম্যানেজারকে ফোন দিয়ে আরোহীকে চাকরি থেকে বের করে দিতে বলেছে। আরোহী এখন হতাশ হয়ে কান্না করতেছে আর ভাবছে অচেনা শহরে চাকরি ছাড়া টাকা পয়সা কোথায় পাবে আর কিভাবে চলবে। তো এরই মাঝে প্রায় প্রত্যেক দিনই আরোহীর সাথে মিরাজের সামনাসামনি দেখা হতো, কিন্তু মিরাজ এমন একটি অভিনয় করে সেখান থেকে চলে যেত। আরোহীকে সে কখনো দেখেওনি বা তাকে চিনেও না। যাই হোক, এবার আরোহী কি করবে তা ভেবে উঠতে পারছে না। অনেক জায়গায় চাকরির জন্য অ্যাপ্লাই করেছে, কিন্তু কোথাও কোনো চাকরি হয়নি। হঠাৎ আরোহী একটি বিজ্ঞাপন দেখলো, এই শহরের নাম করা দামি একটি রেস্টুরেন্টে ওয়েটার নিয়োগ চলছে। তো বিজ্ঞাপনে দেওয়া নাম্বারে আরোহী সরাসরি কল করলো এবং ম্যানেজারের সাথে কথা বলে ইন্টারভিউ দেওয়ার জন্য সবকিছু রেডি করলো। পরদিন সকালে আরোহী চাকরির ইন্টারভিউ দিতে চলে গেল সেই রেস্টুরেন্টে। সেখানে গিয়ে কাগজপত্র রেডি করলো এবং ম্যানেজারের সাথে কথা বলে পুরো বিষয়টা জানতে পারলো যে তার কি পরিমাণ স্যালারি হতে পারে এবং কি কি কাজ তার করতে হবে। মেয়েদের সাথে বিস্তারিত আরোহীকে জানালো এবং তাকে বলল, শুনুন, আপনার সব কিছু ঠিকঠাকই আছে। একটু পর আমাদের রেস্টুরেন্টের অনার আসবেন এবং আমাদের একটি রুলস আছে যে সকল কাগজপত্র রেডি হওয়ার পর বস যদি নিজে তাকে যাচাই করে এবং সে যদি সিগনেচার করে তাহলে আপনার চাকরিটা হয়ে যাবে। আর সাথে সাথে আপনি আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে কাজে জয়েন করতে পারবেন। আর যদি বস আপনাকে সিলেক্ট না করে তাহলে আপনার চাকরিটা হতে পারে না। সো এখন বসুন আর একটু অপেক্ষা করুন। প্রায় 20 মিনিট অপেক্ষা করার পর
আরোহী দেখতে পেল রেস্টুরেন্টের গেট খুলে মিরাজ ভেতরে প্রবেশ করতেছে, আর ম্যানেজার দৌড়ে গিয়ে তাকে স্যার বলে সালাম দিচ্ছে। আসলে আরোহী কখনো ভাবতেও পারেনি যে মিরাজ এমন একটি রেস্টুরেন্টের মালিক হবে। মিরাজকে এই অবস্থায় এখানে দেখে আরোহী যেন আকাশ থেকে পড়ল। এক দৃষ্টিতে মিরাজের দিকে তাকিয়ে আছে আরোহী, আর মনে মনে অনেক কিছুই ভাবলো। যাই হোক, এরপর মিরাজ ভিআইপি রুমে গিয়ে বসলো আর ম্যানেজারকে বলল, ম্যানেজার সাহেব যে আমাদের এখানে চাকরির জন্য অ্যাপ্লাই করেছে তাকে নিয়ে আসুন। ঠিক আছে স্যার, যাচ্ছি। এই আরোহী, আপনি আসুন, স্যার আপনাকে ডাকছে। এরপর ম্যানেজার আরোহীকে নিয়ে সেখানে গেল। সেখানে গিয়ে আরোহী ভেবেছিল যে মিরাজ তাকে চিনতে পারবে এবং সে ভালো করে বুঝিয়ে বললে তাকে মেনে নেবে। আর হ্যাঁ, এখানে আরেকটি কথা, আরোহী মেয়েটি কিন্তু এমন একটি মেয়ে যে কিনা যে থালায় খায় সেই থালায় সে ফুটো করে। আর হ্যাঁ, সে কিন্তু মানুষকে ইমোশনাল বানিয়ে তাকে ব্ল্যাকমেইল করতে পারে। আর কিভাবে কয়েক সেকেন্ডের মধ্যে নিজের রূপ বদল করা যায় সেটি সে ভালো করেই জানে। কিন্তু মিরাজ যা করলো সেটি আরোহী মোটেও আশা করেনি। এবার আরোহী মিরাজকে বলল, কঠোর পরিশ্রম আর নিজের প্রচেষ্টা মানুষকে কত সাফল্য এনে দেয় সেটা তোমাকে না দেখলে বোঝা যেত না মিরাজ। জানো, আমি কখনো ভাবতেও পারিনি যে কখনো তুমি এত বড় একটা রেস্টুরেন্টের মালিক হবে। আর সঠিকভাবে পরিশ্রম করলে মানুষ জীবনে কি না করতে পারে সেটা তোমাকে না দেখলে বোঝা যায় না। যাই হোক মিরাজ, তোমার এই সাফল্যে কিন্তু আমি অনেক খুশি। হোয়াট ননসেন্স! এই ম্যানেজার, এই আনকালচার গাইয়া খ্যাতটাকে কোথা থেকে ধরে নিয়ে এসেছো? এর তো দেখি কোনো মান মর্যাদাই নেই। কার সাথে কিভাবে কথা বলতে হয় এ তো দেখি সেটাও জানে না। স্টুপিড একটা। এই স্টুপিডটাকে এখনই বের করে দাও এখান থেকে। এই আরোহী, আপনি আসুন তো আমার সাথে, এখান থেকে বেরিয়ে আসুন। তারপর ম্যানেজার আরোহীকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসলো আর আরোহীকে ভালোভাবে বুঝালো আর বলল, আরে আরোহী, আপনি এটা কি করলেন? আমাদের এমডি স্যারকে আপনি সরাসরি তুমি করে বললেন। এতটুকু ম্যানার কি আপনার নেই? আর হ্যাঁ, আপনার চাকরিটা কিন্তু হচ্ছে না, সো আপনি এখন এখান থেকে আসতে পারেন, কারণ স্যার আপনাকে সিলেক্ট করেনি। স্যার, আসলে আমি বুঝতে পারিনি, আসলে ওনাকে অন্য কারোর সাথে মিলিয়ে ফেলেছিলাম, তাই এমনটা হয়েছে। প্লিজ স্যার, এই চাকরিটা আমার খুব দরকার। আপনি একটু ওনাকে ম্যানেজ করে চাকরিটা আমাকে পাইয়ে দিন না প্লিজ। দেখুন, আমার এখন আর কিছুই করার নেই। স্যার যেহেতু আপনাকে রিজেক্ট করেছে, তাহলে এখানে আর আমার কিছুই করার নেই। সো আপনার এটাই ভালো হবে যে আপনি এখন এখান থেকে চলে যান, তা না হলে কিন্তু আমি সিকিউরিটি গার্ড রাখতে বাধ্য হব। তারপর আরোহী কি করবে তা বুঝে উঠতে পারছে না, কারণ এই চাকরিটা না হলে সে অনেক বড় সমস্যায় পড়ে যাবে। তারপর আরোহী ম্যানেজারের কথা না শুনে সোজা চলে গেল বসের রুমে, আর সেখানে গিয়ে মিরাজের পা ধরে বলতে লাগলো, স্যার প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমি আসলে আপনাকে চিনতে পারিনি আর অন্য কারোর সাথে আপনার ফেসটা মিলিয়ে ফেলেছিলাম। আসলে আমি বুঝতে পারিনি। স্যার প্লিজ, এই চাকরিটা আমার খুবই দরকার, কারণ এই শহরে থাকা খাওয়ার জন্য যে টাকা দরকার তা আমি কোথায় পাবো যদি চাকরিটা না করতে পারি? প্লিজ স্যার, একটু দয়া করেন প্লিজ। আরোহীর এরকম আচরণে মিরাজ ইতোমধ্যেই বিস্মিত হলো। সে তখন কি করবে তা বুঝে উঠতে পারছে না। যেই আরোহী কিনা একসময় মিরাজকে এত অপমান করেছে এবং ধোঁকা দিয়ে ওর সাথে প্রতারণা করেছে, আজ কিনা সেই আরোহী মিরাজের পা ধরে চাকরি ভিক্ষা চাইছে। যাই হোক, এবার মিরাজ আরোহীকে আর কিছু বলল না। তাকে কিছু না বলেই সেখান থেকে উঠে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে চলে গেল। আর ওদিকে আরোহী চোখের পানি মুছতে মুছতে রুম থেকে বেরিয়ে আসলো, কারণ সে তো নিশ্চিত যে তার চাকরিটা হয়নি। এটা ভেবেই আরোহী তখন রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসতে যাবে, ঠিক তখনই ম্যানেজারের মোবাইলে একটি কল আসলো, আর কলটি ছিল মিরাজের। মিরাজ তখন ম্যানেজারকে বলল আরোহীকে চাকরিতে রাখার জন্য। ম্যানেজার তখন মিরাজের কথা মতো আরোহীকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দিল এবং আগামীকাল থেকে চাকরিতে জয়েন করতে বলল। এ কথা শুনে আরোহীর আনন্দে বুকটা ভরে উঠল। লেটারটা হাতে নিয়ে চলে গেল সেখান থেকে। এবার পরদিন আরোহী চাকরিতে জয়েন করলো। ঠিকমতো মনোযোগ দিয়ে তার কাজটি করতে লাগলো। এখন প্রায় মিরাজ তাদের রেস্টুরেন্টে আসে চা কফি ইত্যাদি খাওয়ার অজুহাতে, কারণ আরোহী যতদিন মিরাজের স্ত্রী হিসেবে ছিল ততদিন তো তার হাতের কোনো কিছু খেতে পারেনি এবং তার থেকে একটু সম্মানও পায়নি। তাই এখন আরোহীর হাতের চা কফি খেতে এবং তার থেকে একটু সম্মান পেতে সে তাকে অনুশোচনার আগুন দিয়ে পোড়ানোর জন্য মিরাজ এখানে আসে। এভাবে কেটে গেল প্রায় কয়েক মাস। একদিন আরোহী চিন্তা করলো এভাবে বসে থেকে আর কোনো লাভ নেই, কিছু একটা করতে হবে। আর কিছু না হোক জীবনে বিয়ে তো করতেই হবে। তাই মিরাজ যখন ভার্সিটিতে যেত তখন নানান অজুহাতে মিরাজের সাথে কথা বলার চেষ্টা করতো আরোহী, কিন্তু মিরাজ নিজেকে এমন ভয়ঙ্করভাবে পরিবর্তন করেছে যে
আরোহী নামের কোনো একটা মেয়ে যে তার জীবনে কখনো ছিল এবং তার সাথে কোনো সম্পর্ক ছিল, এটা তাকে দেখে বোঝার কোনো উপায় নেই। যাই হোক, আরোহী অনেক চেষ্টা করার পরেও মিরাজের সাথে কোনো কথা বলতে পারেনি এবং যতবারই চেষ্টা করেছে প্রত্যেকবারই ব্যর্থ হয়েছে। তবে একদিন আরোহীর ধৈর্যের বাঁধ ভেঙে গেল এবং সোজা চলে গেল হাসান সাহেবের বাসায়। সেখানে গিয়ে কলিং বেল বাজাতেই হাসান সাহেব বাসা থেকে বেরিয়ে এসে দরজা খুলে দিল। তারপর আরোহী ড্রয়িং রুমের মধ্যে প্রবেশ করলো এবং দেখতে পেল মিরাজ বসে চা খাচ্ছে। এবার মিরাজ তো আরোহীকে দেখতে পেয়ে চা খাওয়া বাদ দিয়ে উঠে চলে যাচ্ছিল তার রুমের দিকে। এমন সময় আরোহী গিয়ে সোজা তার পা জড়িয়ে ধরে আর বলে, মিরাজ প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি বুঝতে পারিনি যে সঠিক মানুষ জীবনে একবারই আসে। আর আমি এটাও বুঝতে পারিনি যে তুমি আমাকে তোমার জীবনের থেকেও বেশি ভালোবাসতে। কেন যে সেদিন তোমাকে ডিভোর্স দিলাম, যেন সেদিনের পর থেকে একটি দিনও আমার জীবনে ভালোভাবে কাটেনি। প্লিজ মিরাজ, আমাকে তুমি ক্ষমা করে আপন করে নাও। আমি কথা দিচ্ছি জীবনে কখনো কোনো দিন তোমাকে কষ্ট দিব না। আর তুমি যদি আমাকে গ্রহণ না করে নাও তাহলে আমার মরণ ছাড়ার কোনো পথ নেই। প্লিজ মিরাজ, প্লিজ একটু দয়া করো আমার প্রতি। শেষবারের মতো একটি সুযোগ আমাকে দাও। শোনো, যে না জেনে অন্যায় করে তার ক্ষমা আছে, কিন্তু যে জেনে বুঝে প্রতারণা করে তার ক্ষমা কখনোই হবে না। আর আজকে আমার অনেক টাকা হয়েছে, সে কারণে তুমি এসেছো আমাকে বিয়ে করতে, আমাকে ভালোবাসা দেখাতে। আসলে তুমি যে কত বড় ছলনাময়ী তা মাত্র আমি জানি। তাই বলি, প্লিজ আমাকে তুমি ক্ষমা করে দিও, কারণ তোমাকে আর মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। কারণ তুমি আমার সাথে যে অন্যায়, অবিচার এবং নির্যাতন করেছো তা কখনো ভোলার নয়। আর স্বামী হিসেবে তো কখনো তোমার কাছ থেকে কোনো সম্মান বা কোনো অধিকারই আমি পাইনি। আর সব থেকে বড় কথা, তুমি একটা লোভী মেয়ে। তোমার মতো মেয়ে এই সমাজে বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। সো তোমার জীবন, তোমার ব্যক্তিগত বিষয়, তুমি সুইসাইড করবে নাকি বেঁচে থাকবে, কিন্তু আমি তোমাকে আর কখনোই মেনে নিব না। এটাই বাস্তব। আর হ্যাঁ, তুমি তো টাকার জন্য এসেছো আমার কাছে ভালোবাসা দেখাতে। ওয়েট, একটু দাঁড়াও, তোমাকে টাকা দিচ্ছি। বাবা, তোমাকে যে একটু আগে টাকাগুলো দিলাম সেগুলো দাও তো। তারপর মিরাজ তার বাবার হাত থেকে টাকার ব্যাগটা নিয়ে ভেতর থেকে এক একটা করে বান্ডিল বের করছে এবং এক একটা করে টাকার বান্ডিল ছুঁড়ে দিচ্ছে আরোহীর দিকে আর বলছে, তোমার তো টাকার দরকার, এই নাও টাকা। এগুলো নিয়ে এখান থেকে ভালোই ভালোই বিদায় হয়ে যাও, তা না হলে কিন্তু বেশি ভালো হবে না। সো গেট খোলা আছে, তুমি আসতে পারো। কথাগুলো বলেই মিরাজ চলে গেল তার রুমে। আরোহী কখনো ভাবতেও পারেনি যে মিরাজ এতটা কঠিন হয়ে যাবে। তারপর আরোহী হাসান সাহেবকে কিছু বলতে যাবে, ঠিক তখনই হাসান সাহেব বলে, এই দাঁড়াও দাঁড়াও, আমাকে কিছু বলার দরকার নেই, আমার ছেলের কথাই শেষ কথা। সো তুমি এখন এখান থেকে চলে যাও, তা না হলে কিন্তু আমি সিকিউরিটি গার্ড ডাকতে বাধ্য হব। ওড়না দিয়ে মুখ ঢেকে ফুপে ফুপে কান্না করতে করতে বাসা থেকে বের হয়ে গেল আরোহী। আরোহী কিন্তু আজ মন থেকে ভালোবেসে মিরাজের কাছে আসতে চেয়েছিল, কিন্তু ইতোপূর্বে আরোহীর যেসব কর্মকাণ্ড করেছে, তা যা যা করেছে তা কিন্তু মেনে নেওয়ার নয়। আর ওদিকে মিরাজকে আরোহী এতটা কষ্ট দিয়েছে যে সে কখনো চাইলেও তাকে ক্ষমা করতে পারবে না। আরোহী মিরাজকে তিলে তিলে যে কষ্ট দিয়েছে তা এত ভয়ঙ্কর রূপে ফিরে এসেছে মিরাজের মাঝে। আরোহীর দেওয়া সকল কষ্টই মিরাজ মানিয়ে নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু শেষে যে কষ্টটি মিরাজকে আরোহী দিয়েছে তা কখনো সে ভুলতে পারেনি। যাই হোক, এবার আরোহী বাসা থেকে বেরিয়ে আনমনের রাস্তা দিয়ে হাঁটছে এবং নিজের করা কৃতকর্মের কথা ভাবছে। আর ওদিকে বাসার ছাদে দাঁড়িয়ে মিরাজ আরোহীকে দেখছে, কিন্তু তারপরেও আরোহীর প্রতি মিরাজের অন্তরে একটুও মায়া জন্মায়নি। তাই সে আবার রুমে গিয়ে শুয়ে পড়ল। এবার আরোহী প্রায় মধ্যরাত পর্যন্ত রাস্তায় হাঁটার পর এক পর্যায়ে আরোহী অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে রইল। তারপর ভোরবেলায় পুলিশ আসলো এবং কিছু লোকজন মিলে আরোহীকে হসপিটালে নিয়ে গেল। হসপিটাল থেকে ডাক্তারের রিপোর্ট আসলো যে আরোহী মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছে। আসলে এত চিন্তা, টেনশন, ডিপ্রেশন, হতাশা সব কিছু মিলে আরোহী
আর পেরে উঠতে পারেনি, তাই আজ তার এই অবস্থা হয়েছে। এরপর দিন আরোহীর ব্যাপারে পুলিশ পুরো খোঁজখবর নিয়ে তাকে তার গ্রামে তার বাবার কাছে পাঠিয়ে দিল। এখন থেকে আরোহী সেখানে থাকতে শুরু করলো, কারণ আরোহী নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। আর ওদিকে মিরাজ আস্তে আস্তে আরোহীর দেওয়া কষ্টগুলো জীবন থেকে মুছে ফেলার চেষ্টা করেছে এবং নতুনভাবে নিজের জীবনটাকে গুছিয়ে নেওয়ার পরিকল্পনা করছে। তো বন্ধুরা, গল্পটি এখানেই শেষ করছি। তবে এই গল্প থেকে একটি শিক্ষা আমরা পেলাম যে তুমি জীবনে যাকে সব থেকে বেশি ভালোবাসবে সেই তোমার জীবন থেকে সবার আগে হারিয়ে যাবে। তবে আরেকটি কথা, যে তোমাকে ধোঁকা দিয়ে হারিয়ে যাবে সে কিন্তু কখনোই সুখী হবে না, কারণ যে ধোঁকা খায় সে কিন্তু বোকা নয়, সে বিশ্বাসী, আর শেষ হাসিটা সেই হাসে। আর হ্যাঁ, গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। আর ভালো লাগলে একটি লাইক দিয়ে পরবর্তী কোনো বিষয়ে গল্প শুনতে আপনারা ইচ্ছুক তা আমাদের জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।